আসসালামু আলাইকুম। পাভেল ওটিকার শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আমি একটু আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে আমাদের ৭:৩০ এ লাইভে আসার কথা ছিল। বাট ৫ মিনিট মেবি লেট হইছে। একটু কারিগরি ত্রুটির কারণে আমরা ৫ মিনিট একটু লেট হয়ে গেছে আমাদের। সো যার জন্য আমরা হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আমরা এখন ক্লাসটা শুরু করতে চাচ্ছি এবং আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি যেখানে আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে বেসিক ইলেকট্রনিক্স এর উপরে একটা জমজমাট লাইভ ক্লাস এবং আমাদের মেক্সিমাম শিক্ষার্থীর যাদের বেসিক ইলেকট্রনিক্স আছে তারা সবাই এই সাবজেক্টটা নিয়ে বেশি মাত্রায় চিন্তিত এবং আমি দেখেছি যে সকল শিক্ষার্থী এই বেসিক ইলেকট্রনিক্স এর উপর একটা লাইভ ক্লাস চাচ্ছিলেন। তো যেহেতু এই সাবজেক্টটাতে আমাদের সবার প্রবলেম এবং এই সাবজেক্টটা একটু কঠিন বলা চলে, প্রথম দিকে হয়তো বা দু একটা অধ্যায় একটু সহজ আছে, বাট পরের যে অধ্যায়গুলো যদি বলি, আমি ডায়েটের কথা বলি, ট্রানজিস্টরের কথা বলি, ঠিক আছে, এই অধ্যায়গুলো কিন্তু হচ্ছে আমাদের জন্য একটু জটিল। সো আমরা আজকের এই ক্লাসে বেসিক ইলেকট্রনিক্স এর উপর একটা খুব ভালো লাইভ ক্লাস নিব, যেখান থেকে বা আমি আজকের এই ক্লাসে এমন কিছু সাজেশন দিয়ে দিব আপনাদেরকে, যে প্রশ্নগুলো যদি আপনি পড়েন তাহলে পরীক্ষার মধ্যে আপনার ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে। আমি আজকের এই ক্লাসে আপনাদের বেসিক ইলেকট্রনিক্সটাকে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা, আমি যে বিষয়গুলো বলবো, যাতে এইগুলা পড়লে, কারণ পড়ার অনেক টপিক আছে। আপনার বেসিক ইলেকট্রনিক্স এর উপরে যদি প্রশ্নের কথা বলেন, প্রতি অধ্যায় থেকেই তো অনেকগুলা প্রশ্ন থাকে, তাই না? তো এত প্রশ্ন পড়ার সময় কোথায় আমাদের? কারণ আমাদের তো ৮ তারিখ মেবি পরীক্ষা। সো মাঝখানে একটা দিন সময় আছে। সো এই জন্য আমরা আজকের এই ক্লাসে আসছি এবং এই একটা ক্লাসে আমি আপনাদের বেসিক ইলেকট্রনিক্স এই সাবজেক্টটাকে একটু গুছাই দেওয়ার চেষ্টা করব, যে কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে এবং কোনগুলো আমাদের পরীক্ষা আসতে পারে, কোনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো, এবং আশা করি আমি যেগুলো বলবো এর বাহির থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কোনো কোশ্চেন থাকবে না। আমার কথা মতো যদি আপনারা প্রিপারেশন নিতে পারেন, আশা করি ভালো একটা এক্সাম আপনারা দিতে পারবেন। ওকে, সবাই একটু জানাবেন আমাকে যে আমাকে দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা বা শুনতে পাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু আমাকে জানান। তারপরে আমরা আমাদের যে মূল আলোচ্য বিষয় বেসিক ইলেকট্রনিক্স এর সুপার সাজেশন, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। ওকে, আর সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের আজকে যে পরীক্ষাটা হইলো, এই পরীক্ষাটা কেমন হয়েছে, আপনারা কেমন পরীক্ষা দিলেন। আজকে ম্যাক্সিমাম শিক্ষার্থীর কেমিস্ট্রি পরীক্ষা ছিল। সো আপনারা কেমিস্ট্রি কেমন দিলেন সেই বিষয়টা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এবং আমি আশা করি গতকালকের যে লাইভ ক্লাসটা ছিল আমাদের কেমিস্ট্রির উপরে ৪ ঘন্টার মতো একটা লাইভ ক্লাস আমরা নিয়েছি। আমি, নাইমুর স্যার এবং হচ্ছে স্বাধীন স্যার আপনাদের একটা জমজমাট লাইভ ক্লাস নিয়েছিলাম, যে লাইভ ক্লাস থেকেই মানে শতভাগ প্রশ্ন কমন পড়ছে। ঠিক আছে, আপনি রচনামূলক বলেন, আমাদের কালকের লাইভ ক্লাস থেকে হয়েছে। তারপর আপনি সংক্ষিপ্তর কথা বলেন, কালকের লাইভ ক্লাস থেকে এসছে, তাই না? সো আশা করি আজকের এই বেসিক ইলেকট্রনিক্স ক্লাসটা থেকেও আপনাদের পরীক্ষায় এইরকম একটা কমন আসবে। ঠিক আছে, আমরা যা যা পড়াবো সেই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় থাকবে। সো আশা করি আমার কথাগুলো শোনা যাচ্ছে। মীর রাহাত, আগে রচনামূলক দিন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো স্যার। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে আগে আশা করি রচনামূলক আমার কথাগুলো শোনা যাচ্ছে। মীর রাহাত, আগে রচনামূলক দিন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ঠিক আছে, অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, ইনশাল্লাহ যেমন আমি চেষ্টা করব। আচ্ছা, যেমন আমাদের সাথে রাহাত যুক্ত হয়েছেন, তৌহিদুল ইসলাম যুক্ত হয়েছেন, মোবারক হাসান আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। সো সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। এবং যাদের বেসিক ইলেকট্রনিক্স আছে তাদের সবাইকে মেনশন করে আমাদের এই ক্লাসে যুক্ত করে দেন। আমরা সবাইকে নিয়ে শিখতে চাই। ঠিক আছে, সবাইকে নিয়ে শিখার আনন্দ বা মজাটাই কিন্তু অন্যরকম। সো আমরা আজকের ক্লাসে সবাইকে নিয়ে ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। যেহেতু কঠিন একটা সাবজেক্ট, আমি এটাকে একটু সহজ করে দিব আপনাদের জন্য। ঠিক আছে, আমি আপনাদের জন্য একটু সহজ করে দিব। আমি আপনাদের জন্য এই সাবজেক্টটাকে একটু সহজ করে দিব। অনেকে যুক্ত হয়ে গেছেন দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ওকে। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছেন, ঠিক আছে। সো সবাইকে ধন্যবাদ। সোশ্যাল সায়েন্সের উপর আমাদের জুমে একটা ক্লাস হবে, যেটা দিদার স্যার নিবে, যেহেতু এটা দিদার স্যার পড়ায়।
তো সোশ্যাল সায়েন্স নিয়ে আপনাদের চিন্তা করার আপাতত কোনো কারণ নাই, যেহেতু এটা দিদার স্যারের সাবজেক্ট। সবাই দিদার স্যারের জুম ক্লাসে আসবেন, স্যার আপনাদের সোশ্যাল সায়েন্স সাবজেক্টটাকে সুন্দর করে গুছিয়ে দিবে, ঠিক আছে? এবং দাগেও দিবে। আপনারা জানেন যে আমরা হচ্ছে পরীক্ষার আগে একটা শর্ট সাজেশন দিই দুর্বল শিক্ষার্থীদের জন্য, যে যে সকল বিষয়গুলো পড়লে আপনি পাস করতে পারবেন, ভালো রেজাল্ট করতে পারবেন, ঠিক আছে? ওকে, সো কথা না বাড়াই আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। অনেকে বলতেছেন যে রচনামূলক প্রশ্নগুলা দিতে। দেখেন, আমাদের এই বেসিক ইলেকট্রনিক্স এই সাবজেক্টটার কিছু কোশ্চেন আছে যেগুলা চোখের সামনে আসলেই মনে হয় যে আসতে পারে এরকম। দেখেন, প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেন তিনি আসলে কি বিষয়ের উপর বেস করে প্রশ্ন করেন। সাপোজ ধরেন আপনার প্রথম অধ্যায়ের নাম কি আছে আপনার, সরি ধরেন এই যে যেমন সোল্ডারিং এবং হচ্ছে কালার কোডের ধারণা। এখন কোন একজন প্রশ্নকর্তা যখন এই অধ্যায়টাতে যাবে, মেইন বই থেকে এই অধ্যায়ে যখন যাবে, তখন এই যে কালার কোড, তার মানে সে জানতে চাইবে যে আসলে আপনি কালার কোড বা সোল্ডারিং জানেন কিনা বা একটু পড়ছেন কিনা। তার মানে সেখান থেকে দুইটা কোশ্চেন করতে পারে। প্রথম কথা হচ্ছে সোল্ডারিং নিয়ে, এবং আরেকটা হচ্ছে কালার কোডের যে ম্যাথ গুলো আছে স্যার, এই কালার কোডের ম্যাথ আপনাদের পরীক্ষায় থাকতে পারে, ঠিক আছে? তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা কি কি বিষয় পড়বো যদি একটু জেনে নেই। আমি একটু অধ্যায় ভিত্তিক ভাবে সাজেশন দেই, কারণ আমি যদি রচনামূলক, আমি একই সাথে রচনামূলকও দিব, সংক্ষিপ্তটাও দিব। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত গুলা স্যার একটু নিজেরা পড়ে নিবেন, কারণ অতি সংক্ষিপ্ত তো দিলে অনেকগুলাই দেওয়া যাইতে পারে, ঠিক আছে? যেমন আপনারা প্রথম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত পড়তে পারেন সোল্ডারিং কি, ঠিক আছে? সোল্ডারিং কাকে বলে, তারপরে এই যে রোধের মান লেখার যে বিষয়টা আছে, অথবা হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি কি, এই কোশ্চেনগুলো, সোল্ডারিং কি, পিসিবি কি, তারপরে এভিও মিটার কি, এই বিষয়গুলো, বা ইলেকট্রনিক্স বলতে কি বোঝায়, এইগুলো আমরা অতি সংক্ষিপ্তর জন্য পড়বো, ঠিক আছে? এখন হচ্ছে আমরা সংক্ষিপ্তর জন্য এবং রচনামূলকের জন্য এখান থেকে কি কি পড়বো স্যার। এখান থেকে একটা ম্যাথ আমাদের পরীক্ষা আসবে, সেটা আমরা সকলেই জানি। এখান থেকে আমাদের পরীক্ষার জন্য একটা কোশ্চেন আমরা ভালো করে পড়বো। একটা রচনামূলকের জন্য আগে আমি রচনামূলকটা আপনাদেরকে দিতেছি। হ্যাঁ, আগে হচ্ছে আমরা, হ্যাঁ অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই আমরা সংক্ষিপ্ত আর রচনামূলক একই সাথে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, প্রথমত হচ্ছে স্যার আমরা কি করব, সংক্ষিপ্ত গুলা যদি দেই, আদর্শ সোল্ডারিং এর ধাপগুলা, আদর্শ সোল্ডারিং এর ধাপ সমূহ, মানে আপনি সোল্ডারিং করতে গেলে কি কি ধাপ ফলো করবেন, ঠিক আছে? অথবা আপনি পড়তে পারেন সোল্ডারিং এর যে উপকরণগুলো আছে, উপকরণ মানে সোল্ডারিং করতে গেলে আমাদের কি কি উপকরণ লাগে এটা আমরা সকলে জানি, সো এইটা পড়তে পারেন সংক্ষিপ্ত। এছাড়াও আপনি এখান থেকে একটা কোশ্চেন খুবই বেশি ইম্পর্টেন্ট, আমি রচনামূলক দিব, ম্যাথটা দিব এখান থেকে। যেমন আমাদের এখান থেকে পরীক্ষায় আরেকটা কোশ্চেন খুব বেশি মাত্রা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাপাসিটরের ব্যবহার, ঠিক আছে? আমি আর দুইটা কোশ্চেন দিচ্ছি সংক্ষিপ্তর জন্য। ক্যাপাসিটর এর ব্যবহার লিখ, এন্ড দেন আরেকটা কোশ্চেন আছে, যেমন প্রতীক সংকেত একক সহকারে, প্রতীক এবং একক সহ একক লিখ, প্রতীক আর একক লিখ কার কার, যেমন আসতে পারে আপনার রেজিস্ট্যান্সের, রেজিস্ট্যান্স, ঠিক আছে, মানে রোধের একক। তারপর হচ্ছে রেজিস্টর, সরি রেজিস্টর, তারপরে আসতে পারে আমাদের হচ্ছে ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ঠিক আছে, এবং হচ্ছে ইন্ডাক্টর। এদের প্রতীক এবং এককগুলা লিখবেন। অর্থাৎ এই যে তিনটা কোশ্চেন বললাম স্যার, এই যে তিনটা কোশ্চেন আপনাদেরকে আমি বললাম এখানে, এই তিনটা কোশ্চেন আপনারা একটু পড়বেন। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে সংক্ষিপ্ত জন্য পড়ে যাবেন, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কম্পোনেন্ট, অর্থাৎ সার্কিটের কোন একটা সার্কিটের অ্যাক্টিভ কম্পোনেন্ট, অ্যাক্টিভ এবং হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট গুলা, কম্পোনেন্ট, কম্পোনেন্ট
গুলো লিখো। আমি একটু বেশি করে দিব। আমি আগে বলে রাখছি যে আপনারা এখান থেকে যেগুলো দিচ্ছি এগুলো একটু পড়ে যাবেন, এর বাহির থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তাহলে এই যে 4টা কোশ্চেন এগুলো আমরা সংক্ষিপ্তর জন্য শিখবো এখান থেকে, খুবই সহজ একদম। যে সোল্ডারিং কিট আমরা সকলে জানি, সোল্ডারিং এর ক্ষেত্রে কি কি উপকরণ ব্যবহার করা হয়ে থাকে, ক্যাপাসিটর কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, তারপর হচ্ছে রেজিস্টরের প্রতীক কি, রেজিস্টরের একক কি, ক্যাপাসিটরের প্রতীক কি, একক কি, তারপর হচ্ছে ইন্ডাক্টর। ঠিক আছে, তারপরে সার্কিটের কিছু কি আছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ উপাদান আছে, আর কিছু কি আছে স্যার, প্যাসিভ উপাদান আছে। ঠিক আছে, এই উপাদানগুলোর নাম লিখবেন। আর এখান থেকে আমরা পরীক্ষার জন্য একটা ম্যাথ করব। হ্যাঁ, কালার কোডের ম্যাথ, রচনামূলকের জন্য আমরা এখানে একটা কালার কোডের ম্যাথ, এই কালার কোডের ম্যাথটা আপনাদের পরীক্ষায় 100% আসবে। ঠিক আছে, কালার কোডের যে ম্যাথগুলো আছে, কালার কোডের ম্যাথ আপনাকে একটা ম্যাথ আমি করাই দিব, আপনি বাকি ম্যাথগুলো নিজেই করতে পারবেন। হ্যাঁ, এমন সুন্দর করে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে করাই দিব। যেমন কালার কোডের ম্যাথ থেকে আমি যদি একটু বলি, যেমন আমাদের পরীক্ষায় একটা ম্যাথ এখান থেকে প্রায়ই আসে কালার কোডের। আমি একটা ম্যাথ আপনাদেরকে বলে দিচ্ছি। সাপোজ এরকম একটা ডাক আছে আমাদের কালার কোডে, সবাই তো বুঝতেছেন নাকি, আমি কথা বলে যাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, আমি প্রশ্ন, এটা হচ্ছে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো লিখতেছি। আচ্ছা, কালার কোড থেকে আমাদের কোন ম্যাথটা পরীক্ষা আসতে পারে? কালার কোডের একটা ম্যাথ আছে, দেখেন আমি লিখে দিচ্ছি এখানে, যেটা হচ্ছে একটা রেজিস্টরের গায়ে 4টা ব্র্যান্ড আছে, 4টা ব্র্যান্ড আছে। একটি রেজিস্টরের গায়ে 4টি ব্যান্ড আছে। হ্যাঁ, 4টি ব্যান্ড আছে। তো প্রথম ব্যান্ডটা হচ্ছে আমাদের, প্রথম ব্যান্ডটা হচ্ছে সবুজ, প্রথমটা হচ্ছে আমাদের সবুজ। দ্বিতীয় ব্যান্ডটা হচ্ছে আমাদের, দ্বিতীয় ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ডটা হচ্ছে আমাদের নীল, এবং তৃতীয়টা হচ্ছে লাল, চতুর্থটা হচ্ছে সোনালী। নীল এবং লাল, নীল এবং তৃতীয়টা হচ্ছে আমাদের, তৃতীয় ব্যান্ডটা হচ্ছে আমাদের লাল, এবং চতুর্থ যেটা, চতুর্থ ব্যান্ডটা হচ্ছে আমাদের সোনালী। ওকে, তাহলে ওই রেজিস্টরটার মান নির্ণয় করো, অর্থাৎ রেজিস্টরের কালার কোড থেকে রেজিস্টরের মান বের করতে হবে, অর্থাৎ রোধের মান নির্ণয় করতে হবে। এই ক্যাটাগরির কোশ্চেন স্যার আমাদের পরীক্ষায় অনেক বেশি আসবে। তাহলে এখন আমরা এই ম্যাথটা একটু সলভ করি। দেখেন তো আপনারা এখানে সবগুলা প্রশ্ন পারেন না? এখানে যতগুলা কোশ্চেন আমি দিছি, আমি আশা করি সকলে এই কোশ্চেনগুলো পারেন। প্রথমে যেগুলো দিছি এগুলো আশা করি, মানে যে সংক্ষিপ্তের জন্য যেগুলো দিলাম, সংক্ষিপ্ত আশা করি পারা যাবে। এখান থেকে এই কোশ্চেনটা যদি বলেন 3 নাম্বার এবং হচ্ছে 1 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা একটু গুরুত্ব দিবেন, এই 1 নাম্বারের প্রতি একটু গুরুত্ব দিবেন সবচেয়ে বেশি, এবং 3 নাম্বারের প্রতি গুরুত্ব সবচেয়ে বেশি দিবেন। আর এই ম্যাথটা আপনাদের পরীক্ষায় 100% আসবে ইনশাআল্লাহ। এই ম্যাথ না আসলেও কালার কোড থেকে এই জাতীয় ম্যাথ আসবে। কথা কি বুঝতে পারছেন? এই জাতীয় ম্যাথ আসবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই স্যার, এখানে সবগুলা ইজি। আমি তাহলে স্যার শুধুমাত্র চিন্তার কারণ নাই স্যার, আমি আছি যেহেতু, আমার এই, আমি ছোট মানুষ, যতটুকু পড়াইতে পারি, মাথায় যতটুকু জ্ঞান আছে, আমি চেষ্টা করব আপনি যাতে পরীক্ষায় ভালো করতে পারেন। আমার লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে এটা, আপনি যাতে পরীক্ষায় ভালো করতে পারেন। আপনাকে এক রাতে হয়তো আমি একদম হচ্ছে এটার উপরে জাহাজ বানিয়ে দিতে পারবো না। এক রাতে প্রিপারেশন নিয়ে, মানে এক রাতে আপনাকে পড়িয়ে আমি বেসিক ইলেকট্রনিক্স এর উপর আপনাকে হয়তো বা জাহাজ বানিয়ে দিতে পারবো না, যে আপনি একদম সব জানবেন, বিশেষজ্ঞ হয়ে যাবেন, এরকম না স্যার। তবে আপনি পরীক্ষায় যাতে ভালো করতে পারেন, পরীক্ষায় যাতে কমন পান, এরকম কিছু এরকম কিছু আহ, আমি দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি সেগুলো পড়লে পরীক্ষায় ভালো করতে পারবেন, পরীক্ষায় কমন পড়বে। সো আমি সাজেশনই দিচ্ছি, অন্য কিছু দিচ্ছি না। একটু ধৈর্য সহকারে ক্লাসটা করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ লাগুক আমাদের, আমরা ক্লাসে আসি। তো যে কথাটা বললাম, একটা কালার কোডের ম্যাথ আছে এখানে আমাদের, সেই কালার কোডের ম্যাথটা এখন আমরা করতে যাচ্ছি। আর বাকিগুলো আপনারা আশা করি পারবেন।
তো এখান থেকে আমি একটু বলি, তাহলে দেখেন বর্তমানে রেজিস্টর, মনে করেন এটা হচ্ছে একটা রেজিস্টর, হ্যাঁ। তো এই যে আমাদের একটা রোধ বা রেজিস্টর, এই রোধের গায়ে কি আছে, চারটা ব্র্যান্ড আছে। কয়টা ব্র্যান্ড আছে স্যার? চারটা, মানে চারটা রিং আছে। ঠিক আছে, প্রথম ব্র্যান্ডটা হচ্ছে সবুজ। প্রথম ব্র্যান্ডটার নাম কি স্যার? সবুজ। মনে করেন এখানে একটা সবুজ কালার আছে, মানে সবুজ ব্র্যান্ড আছে, ঠিক আছে। তারপরটা কি আছে স্যার? তারপরটা হচ্ছে নীল। তারপরটা কি স্যার? এই যে নীল। তারপরটা হচ্ছে নীল। তারপরটা হচ্ছে লাল। ঠিক আছে, তারপরটা কি? লাল। এবং তারপরেরটা হচ্ছে সোনালী। তো গোল্ডেন কালার আমি এটি দিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে গোল্ডেন কালার মনে করেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা আর কি। তাহলে এই যে দেখেন, একটা রোদের মধ্যে এরকম চারটা কি আছে, কালার আছে। চারটা কালার আছে, চারটা ব্র্যান্ড আছে। তো এই যে যে ব্র্যান্ড, এই কালার থেকে আপনি এই রোদের মান বের করতে পারেন। কেমনে বের করবেন জানেন? মনে করেন এই প্রথমটা হচ্ছে আমাদের প্রথমটার রিং এর ভ্যালু আমরা এ মনে করলাম, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ভ্যালু হচ্ছে ভি, তৃতীয়টা হচ্ছে আমাদের সি, চতুর্থটা হচ্ছে আমাদের ডি। যদি এরকম থাকে আর কি, এ বি সি ডি, মানে চারটা আছে এ বি সি ডি, আপনি কল্পনা করেন পাঁচটা থাকলে এ বি সি ডি ই। ওকে, সো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এই যে লাস্টের যে কালারটা দিছেন না স্যার, সোনালী, এটাকে টলারেন্স বলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে এটা সূত্রটা হচ্ছে, রেজিস্টরের মান নির্ণয় করার সূত্রটা হচ্ছে এরকম, এ ভি ইন্টু সি প্লাস মাইনাস ডি পার্সেন্ট। ঠিক আছে, এরকম ভাবে আর কি। এই হচ্ছে বিষয়টা আর কি। এখন আপনাদের বইয়ের মধ্যে একটা ছক দেখতে পারেন আপনারা। ঠিক আছে, আপনাদের বইয়ের মধ্যে কি আছে স্যার? একটা ছক আছে, যে ছকের মধ্যে এই কালার গুলার কিন্তু ভ্যালু দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে একটু ছক থেকেই পড়াই দিই, তো এখানে একটা ছক দেওয়া আছে, আপনারা সকলে জানেন। সেই ছকের মধ্যে প্রত্যেকটার আবার ভ্যালু দেওয়া আছে, এবং এটা সহজে মনে রাখার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, আমি বলে দিই। সূত্রটা হচ্ছে কাবালাক কাবালাক হসনি ভেদুষা। ঠিক আছে, অর্থাৎ কাতে হচ্ছে আমাদের কালা, তারপরে হচ্ছে এই যে ব যেটা আছে, এই বতে হচ্ছে আমাদের বাদামি। ঠিক আছে, এই বতে কি স্যার? বাদামি। ঠিক আছে, তাহলে এই কথা আমরা মনে রাখবো কালো। কালোর ভ্যালুটা হচ্ছে, কালোর ভ্যালুটা হচ্ছে কত? 0। বাদামির ভ্যালু হচ্ছে 1। তারপরে লাল, লালের ভ্যালুটা হচ্ছে 2। কত হচ্ছে আমাদের? কমলা, এই কমলার ভ্যালুটা হচ্ছে 3। আর হতে হচ্ছে হলুদ, এটার ভ্যালু হচ্ছে 4। দন্তস্বতে হচ্ছে সবুজ, সবুজের ভ্যালু হচ্ছে 5। নিতে হচ্ছে নীল, এটা হচ্ছে 6। বেগুনি, এটা হচ্ছে 7। ধূসর, এই ধূসরের ভ্যালুটা হচ্ছে আমাদের কত? 8। এবং লাস্টে যে সাদা, সাথে হচ্ছে সাদা, এটা হচ্ছে 9। তার মানে এই যে কালার কোড গুলা সহজে মনে রাখার টেকনিক হচ্ছে স্যার এইটা। কি টেকনিক? কাবালাট হসনি বেসুদা। ঠিক আছে, এখন দেখেন তো, প্রথম কালার যেটা আছে, প্রথম কালারটা কি? সবুজ। তো সবুজের ভ্যালুটা কত? সবুজের ভ্যালু হচ্ছে কত? 5 না স্যার? তাহলে আপনি এই এর জায়গায় লিখেন 5, অর্থাৎ সবুজের ভ্যালু হচ্ছে আমাদের 5। ঠিক আছে, তারপরে বিতে কি আছে? নীল। নীলের ভ্যালুটা কত স্যার? 6। তাহলে এই যে আমরা বি মনে করি 6। সি, সি কত আছে স্যার? সিতে আমরা কি দেখতে পাচ্ছি? লাল। লাল কত আছে স্যার? 2। এবং ডি, ডি হচ্ছে টলারেন্স। টলারেন্সের ভ্যালু এখানে লেখা আছে, দেখেন এই চতুর্থ ব্যান্ড রিং বা টলারেন্স যেটা, সেটা সোনালীর ক্ষেত্রে ভ্যালুটা কত? প্লাস মাইনাস 5। এই ডি এর ভ্যালুটা হচ্ছে 5%। ওকে, এখন আপনি জাস্ট মান বসাই দেন এই জায়গায়। এখন আপনি জাস্ট এখানে মান বসান, তাহলে এর মান হচ্ছে কত স্যার? আমাদের 5। বির মান হচ্ছে 6 ইনটু সি এর ভ্যালুটা কিন্তু দেওয়া আছে, যখন তৃতীয় কোনো কিছু থাকে, এটা সূত্রটা আপনাদের বইয়ে দেখবেন অন্যভাবে দেওয়া থাকে, এবি ইনটু 10 টু দি পাওয়ার সি প্লাস মাইনাস d%, এরকম করে লেখা থাকে আর কি। ঠিক আছে, তো আপনি যেভাবেই বলেন কোনো সমস্যা নাই। তো এখানে সি বলতে সরাসরি সি এর মানটা লিখে দিবেন, আপনাদের ছকের মধ্যে দেওয়া আছে, সবাই একটু ছকটা বের করে দেখতে পারেন। সেখানে এটার মান দেওয়া আছে, দেখেন 10 স্কয়ার। তো 10 এর উপরে যে সি, সি বলতে কি স্যার? লাল। লালের ভ্যালু দেখেন স্যার 2। তারপর হচ্ছে প্লাস মাইনাস ডি হচ্ছে কত স্যার? 5%। এই যে স্যার 5%। তাহলে কত আসে স্যার এখানে? 56। আর এটার সাথে যদি আমরা 100 গুণ করি, মানে 10 স্কয়ার মানে হচ্ছে 100, তাহলে 100 প্লাস মাইনাস 5%। সো কত আসে? 5600। 5600 প্লাস মাইনাস 5%। তো এই যে যে লাস্টে 5 মাইনাস 5% লিখছি প্লাস মাইনাস দিয়ে, এটার মিনিং হচ্ছে আপনি যখন প্লাস দিবেন
তখন সেটার জন্য আপনি পাবেন সর্বোচ্চ রেজিস্ট্যান্স, আর যখন মাইনাস করবেন তখন পাবেন কি সর্বনিম্ন রেজিস্ট্যান্স। এই 5% আসলে কার 5%? আপনি এই যে সামনে যে ভ্যালুটা পাইছেন না স্যার 5600, এটার এটার ভ্যালুটা হচ্ছে কত স্যার? এই যে এইটার 5%। ঠিক আছে, তাহলে এই যে আমাদের 5600, এটার যদি আমরা 5% চিন্তা করি, তার মানে 5 ডিভাইডেড বাই হচ্ছে 100। আপনি কেটে দেন, শূন্য শূন্য কাটা, তাহলে 5 6 হচ্ছে 30, 30 এর শূন্য, আর হচ্ছে কত স্যার 5 5 25, 25 আর 3 হচ্ছে 28, মানে 280 স্যার। এই যে, তাহলে এখন আপনি এই যে 5% পাইলেন, এখন এই 5%টা কি করবেন স্যার বলেন তো? এই 5%টা আপনি এটার সাথে যোগ বিয়োগ করেন, তাহলে 5600 প্লাস মাইনাস 5% কত পাইছি আমরা স্যার? 5600, 5% হচ্ছে 280। তাহলে আপনি যখন এই 5600 সাথে 280 যোগ করবেন, তখন রোধের সর্বোচ্চ মানটা পাবেন। তাহলে রোধের আমাদের কি হবে? সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানটা হবে 5600 যোগ 280, আর হচ্ছে সর্বনিম্ন যে মানটা আছে আমাদের, সেই সর্বনিম্ন মানটার ক্ষেত্রে আমরা কি করবো? এটা বিয়োগ করবো, তার মানে 5600 মাইনাস হচ্ছে 280। এই তো স্যার, যত আসে সেটা আমাদের ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা কিন্তু পারবেন, আশা করি আপনারা পারবেন। ঠিক আছে, তাহলে কালার কোড থেকে আশা করি এটা আপনারা পারবেন। ওকে, 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 দেখেন আর কোনো সমস্যা আছে নাকি আপনাদের এখানে? কিউব হবে কেন স্যার? 10 এর উপরে কিউব হবে কেন? 10 এর উপর কিউব হওয়ার কোনো কথা নাই স্যার। এখানে এটা কি এইভাবেও লেখা যায়, এটা কি এইভাবে আপনি চাইলে লিখতে পারেন, মানে 10 এর উপরে পাওয়ার সি দিতে পারেন, অথবা স্যার আপনি এইভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যদি এইভাবে লিখেন, সেক্ষেত্রে এখানে সি যেটা আছে, এখানে আপনারা যে ছকে দেখতেছেন 10 এর সহগ আকারে দেওয়া আছে, সেই সহগ আকারে সরাসরি মানটা লিখে দিবেন। আর যদি এই সূত্র লিখেন, তাহলে সি এর যে ভ্যালুটা পাইছেন আপনি, এটা এখানে বসাই দিবেন। এইটুকু পার্থক্য আর কি। সো এটাও সঠিক, এটাও সঠিক, আপনি যে নিয়মে করেন কোনো সমস্যা নেই। তাহলে আশা করি আপনারা এটা পারবেন। ওকে, আশা করি আপনারা এটুকু পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো এই হচ্ছে বিষয়। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। আমরা প্রথম অধ্যায় থেকে এই কোশ্চেনগুলো পড়ব। যার যার ভালো লাগবে তারা করতে পারেন বা পড়তে পারেন, যার ভালো লাগবে না তার পড়ার প্রয়োজন নেই। সহজ বিষয়, ঠিক আছে। ওকে, আমরা তারপর একটু দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেমিকন্ডাক্টর। এখান থেকে স্যার সবচেয়ে বেশি কোশ্চেন আসবে আমাদের পরীক্ষায়। এখান থেকে আমাদের পরীক্ষায় কি আসবে স্যার? সবচাইতে বেশি কোশ্চেন আসবে। যেমন আমি যদি অতি সংক্ষিপ্তর কথা বলি, এখান থেকে অতি সংক্ষিপ্ত কি কি আসতে পারে স্যার আমাদের? ডোপিং কাকে বলে, ডোপিং কাকে বলে, তারপর আসতে পারে স্যার সেমিকন্ডাক্টর কাকে বলে, তারপর আসতে পারে স্যার মাইনরিটি চার্জ কাকে বলে, মেজরিটি চার্জ কাকে বলে, তারপর এখানে আসতে পারে ব্যালেন্স ব্যান্ড কাকে বলে। ঠিক আছে, হোল বা ইলেকট্রন কি, এই ক্যাটাগরির কোশ্চেনগুলো আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসতে পারে। তারপর হচ্ছে জার্মেনিয়াম এবং সিলিকনের আচ্ছা এখানে এটা পড়ার প্রয়োজন নাই। পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে, এই ক্যাটাগরি কোশ্চেনগুলো আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। ওকে, এখন হচ্ছে স্যার আমরা রচনামূলকের জন্য কোন প্রশ্নটা পড়বো এখান থেকে? আপনাদের জন্য রচনামূলকে স্যার আমি এখান থেকে একটা কোশ্চেন দিচ্ছি, দেখেন স্যার। রচনামূলকের জন্য এখান থেকে আপনারা স্যার দুইটা কোশ্চেন পড়বেন। কি কি কোশ্চেন পড়বেন? ওই যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আছে না স্যার, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, সেই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা ভালো করে পড়বেন। এনার্জি ব্যান্ড যে ডায়াগ্রামটা আছে, সেই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা ভালো করে পড়বেন। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অর্থাৎ ডায়াগ্রাম চিত্র সহ। কার কার এনার্জি ব্যান্ড অঙ্কন করবেন? পরিবাহী, তারপরে হচ্ছে আমাদের অপরিবাহী, অর্ধ পরিবাহী, হ্যাঁ অর্ধ পরিবাহী। তাহলে এই যে স্যার একটা কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আমাদের প্রায়ই আসে। এই একটা কোশ্চেন, এটাকে আপনি 3 স্টার দিতে পারেন। অর্থাৎ এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, ঠিক আছে, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অঙ্কন করে চিত্র অঙ্কন করো, পরিবাহীর ক্ষেত্রে, অপরিবাহীর ক্ষেত্রে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, আমি বুঝাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, আরেকটা কোশ্চেন পড়বেন এখান থেকে রচনামূলকের জন্য, এটা ধরুন আমাদের 1 নাম্বার,
2 নাম্বার একটা কোশ্চেন আমরা পড়বো এখান থেকে, সেটা হচ্ছে পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রণালী। ঠিক আছে, পি টাইপ এবং হচ্ছে এন টাইপ, আমি বুঝাই দিব, সমস্যা নাই। পি টাইপ এবং এন টাইপ, পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রণালী ব্যাখ্যা করো বা অঙ্কন করো, যাই বলুক, সমস্যা নাই। এই যে দুইটা কোশ্চেন দিলাম না স্যার, এই দুইটা কোশ্চেন আপনাদের পরীক্ষায় 100% যে কোনো একটা প্রশ্ন এখান থেকে থাকবে। এই দুইটা থেকে যে কোনো একটা আপনি রচনামূলকে 100% পাবেন। এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের চিত্র আসতে পারে, অথবা পি টাইপ অথবা এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রণালী, রচনামূলকের জন্য স্যার, এটা রচনামূলকের জন্য। ঠিক আছে, এই তো বিষয়টা। আচ্ছা, এখন আসেন স্যার, সংক্ষিপ্ত কভার করতে হবে আমাদের। ঠিক আছে, সংক্ষিপ্ত আমাদের কভার করতে হবে। তো সংক্ষিপ্তর জন্য এখানে অনেকগুলা কোশ্চেন আছে, আমরা সংক্ষিপ্তের জন্য অত কোশ্চেন পড়বো না। সেই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্তর জন্য যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়ামের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, দেখেন কি পড়বেন এখান থেকে, সংক্ষিপ্তর জন্য এই কোশ্চেনগুলো পড়বেন। সিলিকন এবং জার্মেনিয়াম এর ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, চিত্র সহ দিতে হবে। তারপরে এখানে আমরা পড়বো হচ্ছে ডোপিং এর প্রয়োজনীয়তা। ওকে, 3 নাম্বার হচ্ছে ডোপিং এর প্রয়োজনীয়তা পড়লাম। তারপরে এখানে পড়তে পারেন সিলিকনের কোভ্যালেন্ট বন্ড চিত্র সহ বর্ণনা করো। সিলিকনের কোভ্যালেন্ট বন্ড চিত্র সহ, মানে চিত্রাঙ্কন করো। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেনগুলো। আর হচ্ছে সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য। ঠিক আছে, আরেকটা কোশ্চেন পড়তে পারেন সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য। আমি সবগুলা কোশ্চেনই বুঝাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন। তার মানে এই কোশ্চেনগুলো পড়লে আমাদের সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট, কারণ এখানে অনেকগুলো কোশ্চেন আছে আমাদের পরীক্ষা আসার মতো। ঠিক আছে, আরেকটা কোশ্চেন পড়তে পারেন, সেটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, পার্থক্যটা বেশি আসতেছে এবার, এই জন্য পার্থক্যটা একটু পড়ে যাবেন। পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর মধ্যে যে পার্থক্যটা আছে, পরিবাহী অপরিবাহী এর বাহির থেকে এখানে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, আমি সবগুলো পড়াই দিচ্ছি। অর্ধপরিবাহী এর মধ্যে পার্থক্যটা স্যার। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আমরা এখান থেকে শিখবো। ঠিক আছে, এই হচ্ছে আর কি বিষয়টা। এখন চলেন আমরা একটু আলোচনা করি এখান থেকে। আলোচনাটা করি স্যার। 3 নম্বরে হ্যাঁ, অবশ্যই স্যার, এটা রেকর্ড থাকবে, আপনি এখানেও দেখতে পারেন, অথবা চাইলে নিজের প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে দেখা যায়। এখন আমি রচনামূলক কিন্তু স্যার এখান থেকে কোশ্চেনটা আউট করে দিলাম। কোশ্চেন কি রকম আউট করে দিচ্ছি স্যার, দেখেন, এই যে প্রথম যে দুইটা কোশ্চেন লিখছি, প্রথম দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় ইনশাল্লাহ 100% আসবে। ঠিক আছে, এই দুইটা ভালো করে পড়বো রচনামূলকের জন্য। আর বাকি যে কোশ্চেনগুলো এখানে দেখতে পাচ্ছি, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 1 নাম্বারটা, আর এই 2 নাম্বারটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মানে এই দুইটা থেকে যে কোনো একটা আমাদের সংক্ষিপ্ততে আসতে পারে। আর তিনটা যে কোশ্চেন দিলাম, বাকি যে তিনটা, এগুলো হচ্ছে আমাদের অল্টারনেটিভ হিসাবে। তো এখন চলেন আমরা তাহলে একটু সবগুলাই আলোচনা করি, আপনাদেরকে বুঝাই দেই। আপনারা কি এখানে সবগুলা পারেন, নাকি কোনো সমস্যা আছে আমাকে একটু দ্রুত বলেন। আমি আপনারা যেটা বলবেন আমি হয়তোবা সেটা আলোচনা করব, আর যদি সবগুলাতেই সমস্যা থাকে আমি তাহলে স্যার সবগুলো একটু আলোচনা করে দিব। সাজিদ, পাশ করার কথা তো বলতেই আছি স্যার, আপনি দেখেন। একটু দ্রুত বলেন স্যার আমাকে। জি পারি স্যার, মানে ম্যাক্সিমাম শিক্ষার্থী এই বিষয়গুলো পারেন। অসংখ্য ধন্যবাদ।
ওকে, যদি পারেন ভেরি গুড। রচনামূলক ১ নাম্বারটা বুঝাই দিবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, সবগুলা নিয়ে আলোচনা করেন। ওকে, ঠিক আছে। পি টাইপ আর এন টাইপের সমস্যা আছে স্যার। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। তার মানে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা এখানে কোনো না কোনো একটা ঝামেলা আছে। তাহলে আমি শুরু করি, একদম প্রথম থেকেই শুরু করি। দেখেন, আমরা বিদ্যুৎ মানে প্রবাহ করে, বিদ্যুৎ পরিবাহী, এটার উপর ভিত্তি করে, বিদ্যুৎ পরিবহন করে, এটার উপর ভিত্তি করে আমরা কি করতেছি, ৩টা ক্যাটাগরিতে ভাগ করতেছি। একটা হচ্ছে পরিবাহী, ঠিক আছে, আরটা হচ্ছে অর্ধপরিবাহী, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, আরটা হচ্ছে ইনসুলেটর। মানে পরিবাহী, অর্ধপরিবাহী, এটা হচ্ছে অপরিবাহী। তাহলে দেখেন, আপনি একটু দেখেন, আমি এখানে লিখলাম পরিবাহী। পরিবাহী মানে যারা বিদ্যুৎ পরিবহন করে, যাদের সর্বশেষ কক্ষপথে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে, তারাই পরিবাহী। আর অর্ধপরিবাহী মানে হচ্ছে, অর্ধপরিবাহী মানে হচ্ছে আমাদের যাদের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, তারাই হচ্ছে অর্ধপরিবাহী। আর অপরিবাহী মানে হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রনই মতবাদ। অপরিবাহী এটা হচ্ছে স্যার আপনার, এটা হচ্ছে আপনার যাদের সর্বশেষ কক্ষপথে 5টা, 6টা কিংবা 7টা ইলেকট্রন থাকে, তারা হচ্ছে অপরিবাহী পদার্থ। এটা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে। এখন আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের সাহায্যেও এই তিনটাকে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, তো পরিবাহীর ক্ষেত্রে মনে করেন এটা হচ্ছে একটা পরিবাহীর, আমি এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অঙ্কন করতেছি। তাহলে এখানে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে, এটা মনে করেন একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। তাহলে এখানে তার আমরা জানি শক্তির যে ব্যান্ডটা আছে, এনার্জি ব্যান্ড দুই ধরনের, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, মানে একটা পরিবহন ব্যান্ড আর একটা হচ্ছে যোজ্যতা ব্যান্ড, তাই না? আচ্ছা, তাহলে এই পরিবাহী পদার্থের ক্ষেত্রে পরিবাহী পদার্থের ক্ষেত্রে এটা মনে করেন হচ্ছে এই অংশটা। ঠিক আছে, এই অংশটা হচ্ছে আহ, পরিবহন ব্যান্ড। ঠিক আছে, বা কন্ডাকশন, পরিবহন ব্যান্ড। আর এই অংশটা হচ্ছে যোজনী ব্যান্ড, মানে ব্যালেন্স ব্যান্ড যেটাকে বলতেছি আমরা। ওকে, সো এই ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, পরিবাহী পদার্থের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই যে তার, এই যে তার পরিবহন ব্যান্ড মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর এটা হচ্ছে ব্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, এইটুকু মনে করেন হচ্ছে তার ব্যালেন্স ব্যান্ড, আর এইটুকু মনে করেন হচ্ছে তার পরিবহন ব্যান্ড। অর্থাৎ এইগুলা কিভাবে থাকে জানেন, এই দুইটা ব্যান্ড হচ্ছে ওভারল্যাপিং অবস্থায় থাকবে। কিভাবে থাকবে? ওভারল্যাপিং অবস্থায় থাকবে, মানে তাদের এই পরিবহন ব্যান্ড এবং যোজ্যতা ব্যান্ডের মাঝখানে কোনো ধরনের গ্যাপ থাকবে না। আর গ্যাপ থাকে না বিদায় ইলেকট্রনগুলা কি করতে পারে, ইলেকট্রনগুলা পরিবহন করতে পারে, ইলেকট্রনগুলা বিদ্যুৎ বা ইলেকট্রনগুলো প্রবাহিত হইতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পেলাম সেটা হচ্ছে পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাদের যে দুইটা ব্যান্ড আছে, এনার্জি ব্যান্ড আর এটা হচ্ছে কি বলেন তো স্যার, ব্যালেন্স ব্যান্ড। এই দুইটা পরস্পর কি থাকে স্যার, ওভারল্যাপিং অবস্থায় থাকে। ওভারল্যাপিং মানে একটার উপরে একটা ব্যান্ড আরেকটার উপর কি থাকে, ওভারল্যাপিং, মানে একটার সাথে একটা মানে ওভারল্যাপিং অবস্থায় থাকে। ঠিক আছে, তাহলে এই যে ওভারল্যাপিং থাকে বিধায় এটা কি করতে পারে, বিদ্যুৎটা প্রবাহিত হইতে পারে, মানে বিদ্যুৎ পরিবহন করতে পারে, কোনো গ্যাপ থাকে না তাদের মধ্যে। তাহলে আমরা পরিবাহীটা বুঝতে পারলাম। ঠিক আছে, এখন চলেন স্যার, এখন চলেন আমরা একটু যদি অর্ধপরিবাহীর ক্ষেত্রে কেমন থাকে তাহলে একটু যদি দেখি। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে, এটা মনে করেন অ্যারেঞ্জমেন্ট ডায়াগ্রাম। এই ক্ষেত্রে এটা হচ্ছে তার কন্ডাকশন ব্যান্ড আর এটা হচ্ছে তার ব্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, ব্যালেন্স ব্যান্ড আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ওকে, এনার্জি ব্যান্ড হচ্ছে দুই ধরনের, এই দুইটা। তাহলে এই যে স্যার আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে তার পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, আর এই অংশটা হচ্ছে তার ব্যালেন্স ব্যান্ড। এখন এই দুইটার মাঝখানে কি আছে স্যার, একটা গ্যাপ আছে। কি আছে বলেন তো স্যার, গ্যাপ আছে। ঠিক আছে, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের পরিমাণ যদি 1 ইলেকট্রন ভোল্ট হয়ে থাকে, মানে কন্ডাকশন এবং ব্যালেন্স ব্যান্ড এই দুইটার মধ্যবর্তী গ্যাপটা যদি কম থাকে,
1 ইলেকট্রন ভোল্টের মতো থাকে তখন সেটাকে অর্ধপরিবাহী বলা হয়। তো এই গ্যাপ থাকার কারণেই তারা কিন্তু সাধারণ তাপমাত্রায় বা নিম্ন তাপমাত্রায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু যখনই আপনি তাপমাত্রাটা বাড়াই দিবেন তখন এই গ্যাপটা ফিল আপ হয়ে যায়, যার কারণে হচ্ছে তখন সে বিদ্যুৎ পরিবহন করে বা কন্ডাকশনে চলে যায়। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা অর্ধপরিবাহীটা বুঝতে পারলাম। এরপরে চলেন হচ্ছে স্যার অপরিবাহী। অপরিবাহীর ক্ষেত্রে কি হয় বিষয়টা স্যার? অপরিবাহীর ক্ষেত্রে এই যে তাদের কন্ডাকশন ব্যান্ড এবং হচ্ছে তাদের যে ব্যালেন্স ব্যান্ড আছে, এই দুইটার মধ্যবর্তী গ্যাপটা অনেক বেশি থাকে, প্রায় 15 ইলেকট্রন ভোল্টের মতো থাকে। ঠিক আছে, তাহলে মাঝখানে কি থাকে? গ্যাপটা অনেক বেশি থাকে। ঠিক আছে, গ্যাপটা কি থাকে স্যার? অনেক বেশি থাকে। সেই গ্যাপটা অনেক বেশি থাকার কারণেই এটা কি করতে পারে না? বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তাহলে আমাদের যদি এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অঙ্কন করতে বলে, আমরা স্যার একটু এইভাবে ডায়াগ্রামটা অঙ্কন করে দিব। আমরা এইভাবে, ঠিক আছে, একটু অঙ্কন করে দিব। ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে একটা কোশ্চেন শেষ। পরে আরেকটা কোশ্চেন আমাদের কি ছিল? পি টাইপ ও এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রণালী। দেখেন, সেমিকন্ডাক্টরকে আমরা প্রথমত দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর মানেই হচ্ছে অর্ধপরিবাহী, এটা আপনাদেরকে আগেই বলেছি। যারা নরমাল টেম্পারেচারে বিদ্যুৎ পরিবহন করে না, বাট হচ্ছে তাপমাত্রা বাড়াই দিলে তারা কন্ডাকশনে চলে যায়, বা যেগুলো ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে 4টা থাকে তারাই হচ্ছে অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টরকে আপনি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন। একটা হচ্ছে আমাদের পিওর সেমিকন্ডাক্টর, পিওর, ঠিক আছে, আর একটা হচ্ছে ইমপিওর, মানে একটা হচ্ছে বিশুদ্ধ, আরেকটা হচ্ছে কি বলেন তো স্যার? অবিশুদ্ধ। মানে পিওর না, অবিশুদ্ধ, অবিশুদ্ধ। তার মানে আমরা এখান থেকে পাইলাম একটা হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কোনগুলো স্যার? আমরা এই যে একটু আগে বললাম, সিলিকনের কথা বললাম, জার্মেনিয়ামের কথা বললাম। এই সিলিকন বলেন অথবা জার্মেনিয়াম বলেন, এগুলো হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এখন এই পিওর সেমিকন্ডাক্টর এইগুলার সাথে কিছু অপদ্রব্য যদি আমি মিশ্রিত করি, অপদ্রব্য মিশ্রিত করে তার বিদ্যুৎ পরিবাহীটা বাড়ানোর জন্য মূলত তার সাথে সাথে আমরা অপদ্রব্যগুলো মিশ্রিত করি। তাহলে এইটার সাথে আপনি যখন কি করবেন? ত্রিযুজি অথবা পঞ্চযুজি মৌল মিশ্রিত করবেন, মিশ্রিত করে তার বিদ্যুৎ পরিবাহীটা বাড়ানো হয়। তাহলে যখনই আপনি এই পিওর সেমিকন্ডাক্টরের সাথে অপদ্রব্য হিসাবে ত্রিযুজি অথবা পঞ্চযুজি মৌল মিশ্রিত করবেন, তখন সেই সেমিকন্ডাক্টরটা হয়ে যাবে ইমপিওর বা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এবং এই ইমপিওর সেমিকন্ডাক্টরটাই হচ্ছে আমাদের, এই যে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বলি, এই পি টাইপ সেমিকন্ডাক্টরটা হচ্ছে আমাদের একটা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। ঠিক সেম ভাবে এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে আমাদের একটা অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। কেননা সেই ক্ষেত্রে আমরা এই যে পিওর সেমিকন্ডাক্টরটা যে আছে এটার সাথে, যেমন আপনি যদি সিলিকনের সাথে অ্যালুমিনিয়ামকে যুক্ত করেন, তখন যে অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরটা পাবেন সেটা হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর ধরেন সিলিকনের সাথে আপনি যদি ফসফরাস অ্যাড করেন, ফসফরাস মিশ্রিত করেন, তাহলে সেটা হয়ে যাবে এন টাইপ সেমিকন্ডাক্টর। কেন হবে এটা আমরা ব্যাখ্যা করতেছি, সমস্যা না, আগে একটু বোঝাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে স্যার, এই যে আপনি এটার সাথে কেন মিশ্রিত করতেছেন? আপনার পিওর থাকলে সমস্যাটা কি ছিল? অবিশুদ্ধ আপনি কেন করতেছেন? এই যে বিদ্যুৎ পরিবাহিতা বাড়ানোর জন্য, বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি করার জন্য তাদের সাথে এই যে অপদ্রব্যগুলো মিশ্রিত করতেছেন, এটাকে বলা হয় ডোপিং। তাহলে ডোপিং আমরা কেন করি? সিলিকনের বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি করার জন্য, ঠিক আছে, সিলিকনের ইয়াটা বৃদ্ধি করার জন্য, মানে সেমিকন্ডাক্টর যেগুলো আছে তাদের পরিবাহিতাটা বৃদ্ধি করার জন্য। এখন পি টাইপ সেমিকন্ডাক্টর আমরা কেমনে গঠন করি? সাপোজ মনে করেন এই হচ্ছে আমাদের একটা সিলিকন। এখন আমরা সবাই জানি সিলিকনের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস যদি করেন তাহলে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম 2 আর 4, মানে তাদের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে স্যার? 4টা ইলেকট্রন থাকে। তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, হ্যাঁ 14, ঠিক আছে। তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা। তার মানে সে যদি কারোর সাথে যৌগ গঠন করতে চায়, 4টা ইলেকট্রন সে শেয়ার করবে, তাই না? তো এখন এই যে মনে করেন এই একটা সিলিকন, তো এই সিলিকনটা কি করলো? তার সর্বশেষ কক্ষপথে, আমি এটা সর্বশেষ কক্ষপথ অঙ্কন করলাম, আগের গুলো অঙ্কন করলাম না। আচ্ছা যাই হোক। তো এখন এখানে মনে করেন তার এই যেখানে 4টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। এখন যখন আপনি সিলিকনের সাথে
অ্যালুমিনিয়ামকে যুক্ত করতেছেন। কাকে যুক্ত করতেছেন স্যার? অ্যালুমিনিয়ামকে। তো বলেন তো স্যার, অ্যালুমিনিয়ামের যোজনী সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, তার মানে তার সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকবে। সো এই 3টা ইলেকট্রন থাকে মানে কি, সে যদি শেয়ার করে তাহলে সর্বোচ্চ 3টাই শেয়ার করতে হবে, তাই না? তাহলে তখন কি ঘটে? এই যে মনে করেন এই যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রনের সাথে এইখানে একটা অ্যালুমিনিয়াম পরমাণু কি করলো স্যার? ইলেকট্রন শেয়ার করলো, হ্যাঁ, এই যে একটা ইলেকট্রন শেয়ার করলো। ঠিক সেম ভাবে, আচ্ছা এটা একটা খালি স্পেস অঙ্কন করি তাহলে একটু বড় হবে চিত্রটা। এই হচ্ছে আমাদের সিলিকন, এবং সিলিকনের সর্বশেষ কক্ষপথে এখানে 4টা ইলেকট্রন আছে, এই যে আমাদের 4টা ইলেকট্রন দিলাম, এবং এই 4টা ইলেকট্রন সে কার সাথে শেয়ার করবে, যেহেতু আমরা এটার সাথে অ্যালুমিনিয়াম অ্যাড করতেছি, তার মানে অ্যালুমিনিয়ামের সাথে এই 4টা ইলেকট্রন শেয়ার করবে। সো আপনি এখানে একটা অ্যালুমিনিয়াম দিয়েছেন, তো অ্যালুমিনিয়ামটা কি করবে স্যার? তার সাথে একটা ইলেকট্রন শেয়ার করলো, এখানে আর একটা অ্যালুমিনিয়াম, ঠিক আছে? এখন আপনি একটা বিষয় একটু খেয়াল করেন, অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে পরমাণু ইলেকট্রন আছে কয়টা স্যার? 3টা। তার আছে কয়টা স্যার? 4টা। তাহলে 3টার তাহলে দেখেন, সিলিকনের আছে সর্বশেষ কক্ষপথে 4টা, অ্যালুমিনিয়ামের আছে সর্বশেষ কক্ষপথে স্যার কয়টা? 3টা। তার মানে সে যখন ইলেকট্রন শেয়ার করতেছে তখন 3টার সাথে 3টা ইলেকট্রন সে শেয়ার করে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে ফেলছে না? তাহলে বাকি যে এই যে একটা ইলেকট্রন থাকে, এটার সাথে কি আরেকটা জোড়ের ইলেকট্রন কি ঘাটতি আছে না? এই ঘাটতিটাকে আমরা কি বলি জানেন? হোল বলে থাকি। ঘাটতিটাকে আমরা কি বলে থাকি? হোল বলে থাকি। এই ঘাটতিটাকে আমরা কি বলি? হোল। এবং এই হোলটা কিসের মতো আচরণ করে জানেন? পজিটিভ চার্জের মতো। কিসের মতো আচরণ করে স্যার? পজিটিভ চার্জের মতো। সুতরাং এই যে এই ধরনের যে সেমিকন্ডাক্টর, মানে একটা সিলিকনের সাথে একটা পিওর সেমিকন্ডাক্টরের সাথে ত্রিযুজি পরমাণু যখন আমরা কি করি? ডোপিং করি, তখন যে সেমিকন্ডাক্টরটা তৈরি হয় সেই সেমিকন্ডাক্টরকে আমরা বলি পজিটিভ টাইপ অথবা পি টাইপ সেমিকন্ডাক্টর। অপরদিকে আপনি যখন একটা পিওর সেমিকন্ডাক্টর সিলিকন, এটার সাথে যখন আপনি একটা পঞ্চযোজী পরমাণু, সাপোজ ফসফরাস, এর যোজনী হচ্ছে 5, এই ফসফরাস যখন অ্যাড করবেন তখন কি হবে স্যার? এটার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা, ওর আছে 5টা, তাহলে 4টার সাথে জোড়া লেগে গেল, বন্ধন গঠন করে ফেললো। থাকে কয়টা স্যার? একটা। তখন কিন্তু একটা ফ্রি ইলেকট্রন থাকে। একটা কি থাকে স্যার? ফ্রি ইলেকট্রন থাকে, ঠিক আছে? আর ইলেকট্রনের চার্জটা কেমন বলেন তো স্যার? মাইনাস, নেগেটিভ। তাহলে এটাকে আমরা কি বলি? এই কারণে এটাকে নেগেটিভ টাইপ অথবা এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়ে থাকে, কারণ এই ক্ষেত্রে একটা ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে, মানে একটা ইলেকট্রন বাড়তি থাকে। এই ক্ষেত্রে ইলেকট্রনের বাড়তি থাকে, সো এই ক্ষেত্রে ইলেকট্রনটা হচ্ছে মেজরিটি চার্জ এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। আর পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই যে হোল বা পজিটিভ চার্জটা হচ্ছে আমাদের কি বলেন তো? মেজরিটি চার্জ, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়টা আর কি। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। আমাদের অনেক কিছু পড়তে হবে, অনেক কিছু পড়তে হবে। তারপরে এটা ইলেকট্রন বিন্যাস আমরা সবাই পারি, এটা আমরা আশা করি পারবো। সিলিকনেরটা তো চিত্র সহ দেখাই দিবেন, 3টা কক্ষপথ অঙ্কন করে, প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, তৃতীয়টা হচ্ছে 4টা, এরকম করে দেখাই দিবেন। গ্রুপিং কি অলরেডি বলে দিয়েছি। সিলিকনের কোভ্যালেন্ট বন্ড, সিলিকন গুলো পরস্পরের সাথে 4টা করে ইলেকট্রন শেয়ার করে একটা ত্রিমাত্রিক গঠন তৈরি করে। তারপরে সেমিকন্ডাক্টর বৈশিষ্ট্য আর পার্থক্যটা নিজেরা পড়ে নেবেন, যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট। আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। আমরা কোন অধ্যায়ে চলে যাবো স্যার এখন বলেন তো? তৃতীয় অধ্যায়, সেমিকন্ডাক্টর ডায়োড। এখান থেকে স্যার একটা জাতীয় প্রশ্ন আছে। একটা কি আছে স্যার? জাতীয় প্রশ্ন, ঠিক আছে? দেখেন আমি এখান থেকে আপনাদেরকে 2টা কোশ্চেন যদি দেই, বেশি হয়ে যাবে? আমি আশা করি 2টা কোশ্চেন দিলে বেশি হয়ে যাবে না। তো কোশ্চেনগুলা কি কি? কোশ্চেনগুলা হচ্ছে, দেখেন আমি এখান থেকে 3টা কোশ্চেন লিখতেছি। 1 নাম্বার হচ্ছে পিএন জাংশনের, পিএন, ঠিক আছে? পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াস ও রিভার্স বায়াস চিত্রের সাহায্যে দেখাও। পিএন জাংশন, ঠিক আছে? পিএন জাংশন বা পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড ও রিভার্স রিভার্স বায়াস
বায়াস চিত্র সহকারে, চিত্র সহ দেখাও, মানে চিত্র অঙ্কন করে দেখাও, এরকম আর কি বিষয়টা, চিত্র সহ দেখাও। দেখেন এইটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে পিএন জাংশন ডায়োডের, পিএন জাংশন ডায়োডের যে বিআই কার্ভ আছে, বিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, ঠিক আছে, পিএন জাংশন ডায়োডের, পিএন জাংশন ডায়োডের ডায়োডের আমাদের যে কি আছে বিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অঙ্কন করো, বিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ অঙ্কন করো বা বৈশিষ্ট্য রেখা অঙ্কন করো, বৈশিষ্ট্য রেখা অঙ্কন করো। এটা প্রায় সময় পরীক্ষা আসতেছে, ঠিক আছে, এটা প্রায় পরীক্ষা আসে, সো আপনারা পড়ে যাবেন, আশা করি কমন পড়বে। এই হচ্ছে দুইটা কোশ্চেন, আরো কি পড়তে হবে? আচ্ছা আরেকটা প্রশ্ন এটার মধ্যে আর কি, এই 1 নাম্বার আর 3 নাম্বারটা প্রায় সেম, যে পিএন জাংশন কিভাবে কাজ করে, পিএন জাংশন কিভাবে কাজ করে, পিএন জাংশন কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে, ঠিক আছে, মানে তার কার্যপ্রণালী এটা। এই 3টা কোশ্চেন স্যার আমরা এই অধ্যায়তে শিখবো। খুব বেশি হয়ে গেছে বলেন তো স্যার? আমি আশা করি খুব বেশি হয় নাই। এই অধ্যায় থেকে জাস্ট এই 3টা কোশ্চেন পড়বেন। কি কি বললাম? পিএন জাংশনের যে জাংশন ডায়োডের ফরওয়ার্ড ও রিভার্স বায়াস চিত্র সহ দেখাইতে হবে, এবং হচ্ছে পিএন জাংশনের যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বা বৈশিষ্ট্য রেখা এটা অঙ্কন করবেন। হ্যাঁ, এখানে এই দুইটা প্রায় সেম, এই দুইটা ব্যাগে সবার উপরেরটাতে। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমাদের এই যে পিএন জাংশনের যে বিষয়টা বললাম, আশা করি বুঝতে পারছেন। এখানে আমাদের 1 নাম্বার এবং 3 নাম্বার প্রায় সেম, ঠিক আছে। সো এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা অঙ্কন করবেন, এটা অঙ্কন করলে আশা করি এখানে একই সাথে দুইটা বিষয় চলে আসে, ঠিক আছে, দুইটা বিষয় একই সাথে চলে আসে। এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়টা, আমরা আশা করি পারবো এখান থেকে। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলেন, আমি সেটা ইনশাআল্লাহ অঙ্কন করে দেওয়ার চেষ্টা করব বা আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আর এখান থেকে অতি সংক্ষিপ্ত কি কি প্রশ্ন পড়বেন? জিনার ব্রেকডাউন কাকে বলে, জিনার ব্রেকডাউন কাকে বলে, ঠিক আছে। তারপর হচ্ছে ভেরিয়ার ভোল্টেজ কি, ঠিক আছে। তারপর হচ্ছে ডায়োড কাকে বলা হয়, ড্রিফট কারেন্ট কি, বায়াসিং কাকে বলে, ফরওয়ার্ড বায়াস কি, রিভার্স বায়াস কি, ঠিক আছে। তারপর হচ্ছে পটেনশিয়াল ভেরিয়ার, পটেনশিয়াল ভেরিয়ার ভোল্টেজ যেটা, ঠিক আছে। এই ক্যাটাগরির কোশ্চেনগুলো আপনারা অতি সংক্ষিপ্ত জন্য একটু পড়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, ইজি আছে স্যার, অবশ্যই উত্তরগুলো আহ করে দেন স্যার। আচ্ছা, এটার পিডিএফটা আমার কাছে ছিল উত্তর করা, সো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি, তারপরে দেখেন। তো এখানে দেখেন আসলে এটা আমরা যদি একটু ব্যাখ্যা করতে চাই, তার ফরওয়ার্ড বায়াসটা আর হচ্ছে রিভার্স বায়াসটা, এই দুটো বিষয় আমি একটু আলোচনা করতেছি, ফরওয়ার্ড বায়াস আর হচ্ছে রিভার্স বায়াস। পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন, জাংশন কি, জাংশন মানে হচ্ছে সংযোগ স্থল, ঠিক আছে। আর ডায়োড তো আমরা বুঝি, তাই না, ডায়োড হচ্ছে একটা ডিভাইস। সো পিএন জাংশন ডায়োড যেটা বলতেছি, তার মানে যখন আমরা একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে, একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে যখন আমরা কি করব, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর অ্যাড করব, তখন, ঠিক আছে, তখন যে জাংশন ডায়োডটা আমাদের প্রস্তুত হবে, সেই জাংশন ডায়োডটাকে আমরা বলতে পারি পিএন জাংশন ডায়োড, ঠিক আছে। সেটাকে আমরা কি বলবো, পিএন জাংশন ডায়োড, ওকে। আর এই যে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এই যে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর, এদের যে সংযোজক স্থলটা আছে স্যার, এই যে যে সংযোজক স্থলটা আছে, এই সংযোগ স্থলটাকে কি বলা হয়, জাংশন বলা হয়। যেখানে পি টাইপ সেমিকন্ডাক্টর আর হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, এই দুইটা যে জায়গাটার মধ্যে মিলিত হচ্ছে, সংযুক্ত হচ্ছে, সেই সংযোগ স্থলটাকে কি বলে স্যার, জাংশন বলে, ঠিক আছে। এই জন্য এটার নাম হচ্ছে পিএন জাংশন ডায়োড, ওকে। এখন কি বলছে, এটার ফরওয়ার্ড বায়াস ও রিভার্স বায়াস চিত্র সহ দেখাইতে বলছে। স্যার আমি এখানে কি করলাম, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, তো আপনারা সবাই জানেন
যে পি টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে এখানে পজিটিভ চার্জের একটা আধিক্য থাকে, মানে এখানে আমাদের পজিটিভ চার্জের পরিমাণটা বেশি, পজিটিভ চার্জটা হচ্ছে আমাদের মেজরিটি চার্জ। সো এটা হচ্ছে আমাদের একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে পি টাইপ। আর এটা হচ্ছে আমাদের একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি জানি, এখানে মেজরিটি চার্জ হচ্ছে তার ইলেকট্রন হোল গুলা, হ্যাঁ আমরা হোল দেই, হোল মানে হচ্ছে পজিটিভ চার্জ গুলা। তো হোল হচ্ছে পজিটিভ চার্জ নিয়ে আচরণ করে, তো সেজন্য এখানে প্লাসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে হোল থাকে, আর এখানে হচ্ছে এন টাইপ যেহেতু, তার মানে এখানে মাইনাস চার্জের বা ইলেকট্রনের একটা আধিক্য থাকে। যে চার্জ বেশি থাকে সেটা হচ্ছে মেজরিটি চার্জ, আর যেটা কম থাকে সেটাকে মাইনরিটি চার্জ বলা হয়। আচ্ছা, এখন আমরা এটাকে যদি একটা ভোল্টেজ সোর্সের সাথে যুক্ত করি, ভোল্টেজ সোর্সের সাথে, তাহলে আমরা যদি পি টাইপ সেমিকন্ডাক্টরকে যদি, এটা যেহেতু পি টাইপ সেমিকন্ডাক্টর মানে পজিটিভ টাইপ, এই পজিটিভ পি টাইপ সেমিকন্ডাক্টরকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করি, এবং এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা যদি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করি, তখন যে বায়াসিংটা হবে সেই বায়াসটাকে বলি আমরা ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ যোগ বলি। ঠিক আছে, মানে পি এর সাথে, মানে পজিটিভের সাথে নেগেটিভ নেগেটিভের সাথে, তখন হবে আমাদের ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, তাহলে আশা করি মোটামুটি যে প্রথম কোশ্চেনটা ছিল আমাদের, প্রথম কোশ্চেন কি ছিল, ও রিভার্স বায়াস চিত্র সহ দেখাও, তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের চিত্র, এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াসের চিত্র। এখন চলুন আমরা একটু রিভার্স বায়াসের চিত্রটা দেখি। এই হচ্ছে একটা সেমিকন্ডাক্টর পি টাইপ, আর এই হচ্ছে আমাদের একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। এখন আমরা কি করলাম, ব্যাটারির, দেখেন রিভার্স মানে কি উল্টা, তাই না? তার মানে আপনি এই ক্ষেত্রে কি দিবেন, উল্টাই দিবেন। তার মানে আমরা যদি ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে, ব্যাটারির কোন প্রান্তকে বলেন তো স্যার, নেগেটিভ, অর্থাৎ পজিটিভটাকে আপনি যদি নেগেটিভের সাথে কানেকশন দিয়ে দেন, এবং সেম ভাবে নেগেটিভটাকে যদি আপনি পজিটিভের সাথে কানেকশন দিয়ে দেন, তখন এইখানে আমাদের যে বায়াসিংটা হবে সেই বায়াসটাকে আমরা বলতেছি, সেই বায়াসিংটাকে বলতেছি আমরা রিভার্স বায়াস। ঠিক আছে, রিভার্স বায়াস, সেই বায়াসটাকে আমরা কি বলতেছি স্যার, রিভার্স বায়াস। সেই বায়াসটাকে আমরা কি বলবো স্যার, রিভার্স বায়াস বলবো। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের চিত্র, এটা হচ্ছে আমাদের রিভার্স বায়াসের চিত্র। স্যার একটু এইভাবে অঙ্কন করলে হয়ে গেছে। এখন কেমনে কাজটা করে দেখেন স্যার, দেখেন এই ক্ষেত্রে এটা কি স্যার, এটা হচ্ছে তাদের একটা জাংশন, তাই না, মানে সংযোগস্থল, একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে। এটার একটা ব্যারিয়ার ভোল্টেজ আছে, তাই তো? তো যতক্ষণ না পর্যন্ত এই ব্যারিয়ার ভোল্টেজটা, আপনি যেখান থেকে ভোল্টেজ দিচ্ছেন, এই ভোল্টেজটা যতক্ষণ না পর্যন্ত এই ব্যারিয়ার ভোল্টেজকে অতিক্রম না করবে, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ধরনের প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহ চলবে না। যখনই ভোল্টেজটা এই যে ব্যারিয়ারটা আছে এটা অতিক্রম করে ফেলবে, ব্যারিয়ার ভোল্টেজটা অতিক্রম করে ফেলবে, তখনই মূলত এখানে কি হবে স্যার, ইলেকট্রনের প্রবাহটা শুরু হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন, এখন দেখেন এটা কি স্যার, মাইনাস, নেগেটিভ। তো নেগেটিভ, আপনি নেগেটিভের সাথে কি করছেন স্যার বলেন তো, নেগেটিভ আপনি নেগেটিভের সাথে কি করছেন, কানেকশন দিছেন। তার মানে নেগেটিভ নেগেটিভটা কি করবে স্যার, বিকর্ষণ করবে, করবে কিনা বলেন? নেগেটিভ নেগেটিভটা কি করবে স্যার, বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করার কারণে, বিকর্ষণ করার কারণে, আর এইদিকে পজিটিভ পজিটিভটা কি করবে স্যার, বিকর্ষণ করবে। দেখেন এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত, তার মানে এই পজিটিভ চার্জটা কিন্তু এখানে আছে, তাই তো? তার মানে পজিটিভ পজিটিভটা কি করবে, বিকর্ষণ করবে, তার মানে তারা সামনের দিকে কিন্তু ঝুঁকবে, আর এইদিকে ইলেকট্রনটাও তার সামনের দিকে ঝুঁকবে। তার মানে এখানে যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলা কি হবে স্যার, এই যে ব্যারিয়ার ভোল্টেজ অতিক্রম করে, বা এই যে ব্যারিয়ারটা আছে এটা অতিক্রম করে, এখানে যে হোল গুলো আছে এই হোল গুলোর সাথে মিশে নিষ্ক্রিয় হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হবে বা ইলেকট্রন প্রবাহিত হবে। বুঝতে পারছি? যখন আপনি এই কানেকশনটা দিবেন, পি টাইপের সাথে পি টাইপ এবং এন টাইপের সাথে যদি নেগেটিভ প্রান্তটা কানেকশন দেন, তখন এখানে একটা ফরওয়ার্ড বায়াস সৃষ্টি হয়, মানে সম্মুখ যোগ, সামনের দিকে। ঠিক আছে, যার কারণে কি হবে, পজিটিভ পজিটিভ বিকর্ষণ করতেছে, নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করতেছে, যার কারণে তারা সামনের দিকে যাবে, যাই কি হবে, এই যে যে হোলগুলো আছে হোলগুলো কি করবে, ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, তার মানে এই হোল এবং ইলেকট্রন পরস্পর মিলিত হয়ে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন গুলা কিন্তু প্রবাহিত হচ্ছে, তাই না? আচ্ছা, আর এই ক্ষেত্রে যে বিষয়টা ঘটবে, এই যে আমরা যখন রিভার্স বায়াস দিচ্ছি স্যার, এই রিভার্স বায়াসের ক্ষেত্রে কিন্তু স্যার
বিদ্যুৎ প্রবাহিত হয় না। কখন প্রবাহিত হয় জানেন স্যার? যখন আমাদের ডায়োডটা নষ্ট হয়ে যায়, যখন আমাদের ডায়োডটা কি হয়ে যাবে স্যার? নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, যখন আমাদের কি হবে স্যার? যখন আমাদের ডায়োডটা নষ্ট হয়ে যাবে, তখন, যখন আমাদের ডায়োডটা কি হয়ে যাবে স্যার? নষ্ট। দেখেন, এই যে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরকে নেগেটিভ প্রান্তের সাথে কানেকশন দেওয়াই, হোলগুলা কোথায় চলে আসবে স্যার? এই জায়গায়। অপরদিকে এখানে যে ইলেকট্রন গুলো আছে, এটাকে আপনি কার সাথে কানেকশন দিয়েছেন? পজিটিভ প্রান্তের সাথে। তার মানে এই ইলেকট্রন গুলাও এখানে চলে আসতেছে, এই হোল গুলাও স্যার এখানে চলে আসতেছে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের কোনো প্রবাহিত বা বিদ্যুৎ প্রবাহিত হয় না। ঠিক আছে? খুব কম পরিমাণে হয়, যদি মাইনরিটি চার্জ থাকে সেই মাইনরিটি চার্জের একটা প্রবাহিত হয়। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা আর কি। ঠিক আছে? তাহলে রিভার্স বায়াসে খুব একটা বিদ্যুৎ প্রবাহিত হয় না, শুধুমাত্র মাইনরিটি চার্জের জন্য কিছু বিদ্যুৎ প্রবাহিত হইতে পারে। তারপর হচ্ছে যে পিএন জাংশনের জন্য, পিএন জাংশনের যে ফরওয়ার্ড বায়াস জাংশনের যে বিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আছে, অর্থাৎ বিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মানে কি? দেখেন স্যার, আপনি একটা কি করলেন, এই যে মনে করেন স্যার আমাদের এক্স অক্ষ, ঠিক আছে, এই যে একটা অক্ষ আর এই একটা অক্ষ, ঠিক আছে। এখন আপনি এই বরাবর আই কে, ঠিক আছে, এই বরাবর হচ্ছে কি স্যার আমাদের আই না ভোল্টেজ, এই বরাবর ভোল্টেজ, হ্যাঁ, একটু ওয়েট করেন সবাই। আচ্ছা, যাই হোক, পিডিএফটা অলরেডি স্যার আমাদের গ্রুপে অনেক আগে থেকে দেওয়া হয়ে গেছে। পিডিএফটা সবার কাছে আছে, আমি অর্ধেকগুলো খুব সুন্দর করে সাজাইছিলাম। আপনাদের বইয়ের মধ্যে হচ্ছে অনেক ডিটেলস লেখা, তো হয়তো বুঝেন না, আমি দেখাবো, সমস্যা নাই স্যার, আমার কাছে সব পিডিএফ আছে, আমি আপনাদেরকে দেখাই দিব, চাইলে আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, অথবা আমি ক্লাস শেষে গ্রুপের মধ্যে দিয়ে দিব আপনাদেরকে পিডিএফ গুলা। ঠিক আছে? পিডিএফ গুলা ইনশাল্লাহ আমি গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যে বিষয়টা বলছিলাম, যে বিষয়টা বলছিলাম, দেখেন স্যার, আমরা হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর এই দিকে হচ্ছে আমরা ভোল্টেজটাকে স্থাপন করলাম, আর এই দিকে হচ্ছে আমরা বিদ্যুৎ মানে আই, তার মানে একটা বরাবর হচ্ছে ভোল্টেজ, অন্যদিকে হচ্ছে আপনি প্রবাহ, এটা হচ্ছে মাইক্রো এম্পিয়ারে, সরি মিলি এম্পিয়ারে স্থাপন করলেন। স্থাপন করার পরে যখন ফরওয়ার্ড বায়াস, স্যার ফরওয়ার্ড বায়াসের সময় আমরা জানি কি স্যার, যে আমরা কি করতেছি, দেখেন আপনি যখন এই দিকে যাচ্ছেন তার মানে ভোল্টেজটা কিন্তু বাড়তেছে, আর উপর দিকে যাচ্ছেন মানে কি, প্রবাহটা বাড়তেছে, তাই না? আচ্ছা, এখন আমরা যখন একটা পিএন জাংশন অঙ্কন করি, সেই পিএন জাংশনের ক্ষেত্রে কি থাকে স্যার? এখানে একটা ব্যারিয়ার থাকে, তাই না? যেটাকে ব্যারিয়ার ভোল্টেজ বলা হয়। সিলিকনের একরকম ব্যারিয়ার ভোল্টেজ আছে, জার্মেনিয়ামের একরকম ব্যারিয়ার ভোল্টেজ আছে। সো যখন এই ব্যারিয়ার ভোল্টেজটা অতিক্রম করে ফেলবে, তখনই কিন্তু বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহটা শুরু হবে। তাহলে আপনি ভোল্টেজটা বাড়াচ্ছেন বাড়াচ্ছেন বাড়াচ্ছেন, এ দেখেন প্রথমত কিন্তু বিদ্যুৎ প্রবাহটা নাই, ভোল্টেজ বাড়তেছে। তো যখনই যে ব্যারিয়ার ভোল্টেজটা, মনে করেন যদি ব্যারিয়ার ভোল্টেজ 0.7 ভোল্ট হয়ে থাকে, ঠিক আছে, যখন এই 0.7 ভোল্ট অতিক্রম করে ফেলবে, তখনই কিন্তু এটার প্রবাহটা বাড়তে থাকবে, বিদ্যুৎ প্রবাহটা বাড়তে থাকবে। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয় জানেন স্যার? রিভার্স বায়াসের ক্ষেত্রে অল্প পরিমাণ কারেন্ট ফ্লো হয়, লিকেজ কারেন্ট যেটাকে আমরা বলি, কারণ সেক্ষেত্রে যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলো থাকে সেইগুলোর কারণে কিছু লিকেজ কারেন্ট ফ্লো হয়ে থাকে। ঠিক আছে?
তাহলে এই যে দেখেন রিভার্স বায়াসের ক্ষেত্রে তো আমরা কি করতেছি, এখন একটা কথা বলি স্যার এই ক্ষেত্রে যেটা হয়, এই যে যে ভোল্টেজটা এটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়। সো রিভার্স বায়াসে নরমালি কি হয় না, কারেন্ট ফ্লো হয় না, কিছু পরিমাণে কারেন্ট ফ্লো হয় স্যার। এই দেখেন কিছু পরিমাণে কারেন্ট ফ্লো হচ্ছে, আপনি ভোল্টেজ বাড়াচ্ছেন বাড়াচ্ছেন, যখন এমন পরিমাণে বাড়াই ফেলবেন যখন আমাদের কি হবে ডায়োডটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু সেখানে কি হবে বিদ্যুৎটা হঠাৎ করে দেখেন বেশি পরিমাণে ফ্লো হচ্ছে, তাই না? এবং এই যে যে ভোল্টেজটা এটাকে আমরা কি বলতেছি, ব্রেকডাউন ভোল্টেজ বলতেছি, তাই না? এটি হচ্ছে আমাদের ব্রেকডাউন ভোল্টেজ। ওকে, সো এখানে দুইটা চিত্র অঙ্কন করে দিয়ে দিবেন যে কোনটা ফরওয়ার্ড বায়াস। আর ডায়োডের চিহ্ন তো আপনারা জানেনই, এই হচ্ছে আমাদের একটা ডায়োড, এই হচ্ছে আমাদের একটা ডায়োড। ডায়োডের কি থাকে স্যার, একটা এনোড প্রান্ত থাকে আর এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত থাকে। এটা হচ্ছে এনোড প্রান্ত, এটা হচ্ছে আমাদের ক্যাথোড প্রান্ত। ওকে, যখন আপনি প্লাসের সাথে প্লাস কানেকশন দিবেন, মাইনাসের সাথে মাইনাস কানেকশন দিবেন, তখন সেটা ফরওয়ার্ড বায়াস। আর যখন উল্টাপাল্টা কানেকশন দিবেন তখন কিন্তু সেটা হয়ে যাবে আমাদের রিভার্স বায়াস। রিভার্স বায়াস। ওকে, এটা হচ্ছে রিভার্স বায়াসের চিত্র আর এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের চিত্র। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এই চিত্রটা জাস্ট অঙ্কন করে দিবেন, পরীক্ষায় আমাদের আসতে পারে। তাহলে তৃতীয় অধ্যায় আমাদের শেষ। চলেন স্যার আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই। চতুর্থ অধ্যায়ে চলে যাই, সবাই একটু ভালো করে শিখবেন যে পিএন জাংশন ডায়োড কিভাবে কাজ করে। আমি একটু আগে যে চিত্র অঙ্কন করে দেখাই দিলাম সেটা। কয়েকটা বিশেষ ধরনের যে ডায়োড গুলো আছে স্যার, এইখান থেকে আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি জানেন স্যার? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জিনার ডায়োড। ঠিক আছে, জিনার ডায়োড এটা স্যার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনারা এখান থেকে আমি যদি এভাবে আসলে প্রত্যেকটাকে এভাবে পড়াইতে যাই তাহলে হয়তোবা পারবো না। তাহলে আমি এখান থেকে প্রশ্নগুলো একটু লিখে দিই আপনাদের, আপনারা চতুর্থ থেকে কি কি কোশ্চেন গুলা পড়বেন আপনারা। ঠিক আছে, কি কি কোশ্চেন আপনাদের এখান থেকে পড়া প্রয়োজন সেই কোশ্চেন গুলো আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে। সেখান থেকে আপনারা যে বিষয়গুলো লিখে দিচ্ছি এগুলো একটু পড়ে যাবেন, আশা করি পরীক্ষায় কমন পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন একটাই স্যার, কোশ্চেন একটাই, সেটা হচ্ছে জিনার ডায়োড। ঠিক আছে, জিনার ডায়োডের কার্যপ্রণালী, জিনার ডায়োডের কার্যপ্রণালী। ওকে, দেখেন আমরা চতুর্থ অধ্যায় থেকে কি কি পড়বো। চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে আমরা পড়বো হচ্ছে রচনামূলকের জন্য একটা কোশ্চেনই দিচ্ছি আল্লাহ বর্ষা, সেটা হচ্ছে জিনার যে ডায়োডটা আছে, জিনার ডায়োডের যে কার্যপ্রণালী, কার্যপ্রণালী ব্যাখ্যা করো বা কার্যপ্রণালী আলোচনা করো। ঠিক আছে, চিত্র সহ বর্ণনা করো। ওকে, এই কোশ্চেনটা ভালো করে শিখে যাবেন। আর একটা কোশ্চেন আপনারা এখান থেকে পড়তে পারেন, সোলার সেলের, সোলার সেলের গঠন ও কার্যপ্রণালী। সোলার সেল, সোলার সেলের গঠন ও কার্যপ্রণালী। ঠিক আছে, এই দুইটা কোশ্চেন আপনারা হচ্ছে রচনামূলকের জন্য শিখে যাবেন। এই দুইটা কোশ্চেন হচ্ছে আপনারা রচনামূলকের জন্য শিখে যাবেন। ওকে, আপনারা আমি কোশ্চেনগুলো একটু দ্রুত লিখে দেই কারণ আমরা অনেকটা সময় চলে গেছে। সেইভাবে প্রত্যেকটা অধ্যায় ভেঙে ভেঙে আলোচনা করলে হয়তো আপনাদেরকে আমি শেষ করতে পারবো না, সেজন্য আমি একটু কোশ্চেনগুলো লিখে দিচ্ছি, আপনারা পড়তে থাকেন। কালকে তো আবার আমরা ক্লাস দিব, তো সেই ক্লাস আপনারা যে সমস্যা আছে সেটা সমাধান করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই দুইটা কোশ্চেন একটু ভালো করে পড়বো। জিনার ডায়োডের কার্যপ্রণালী এবং হচ্ছে সোলার সেলের গঠন এবং কার্যপ্রণালী চিত্র সহকারে বর্ণনা। তারপর আপনি এখান থেকে সংক্ষিপ্ত কোশ্চেন কি কি পড়তে পারেন। সংক্ষিপ্ত কোশ্চেনটা হচ্ছে জিনার ডায়োডের বিআই কার্ভ। জিনার ডায়োডের যে বিআই কার্ভ আছে ভেরি মাচ ইম্পর্টেন্ট সংক্ষিপ্তর জন্য। জিনার ডায়োডের, জিনার ডায়োডের বিআই কার্ভ। ঠিক আছে, এইটা। তারপর এখান থেকে আমরা পড়বো হচ্ছে আরো
আর একটা পার্থক্য পড়বেন আপনারা এখান থেকে, হ্যাঁ? একটা হচ্ছে সাধারণ ডায়োড আর একটা হচ্ছে জিনার ডায়োডের মধ্যে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা আমাদের এখান থেকে পরীক্ষা আসবে। একটা পার্থক্য পড়তে হবে আমাদের, হ্যাঁ? একটা পার্থক্য আমাদের পড়তে হবে। সাধারণ ডায়োড এবং হচ্ছে সাধারণ ডায়োড আর একটা হচ্ছে আমাদের এই যে সাধারণ ডায়োড আর একটা হচ্ছে আমাদের 2 নাম্বার সাধারণ ডায়োড এবং জিনার ডায়োডের মধ্যে পার্থক্য। সাধারণ ডায়োড ও জিনার ডায়োডের মধ্যে পার্থক্য। জিনার ডায়োডের মধ্যে পার্থক্য। ওকে, এই দুইটা কোশ্চেন পড়বো আমরা স্যার সংক্ষিপ্তের জন্য। এই দুইটা কোশ্চেন আমরা পড়বো হচ্ছে সংক্ষিপ্তর জন্য। এই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। এই হচ্ছে কি স্যার আমাদের চতুর্থ অধ্যায়। পরবর্তীতে চলেন আমরা হচ্ছে পঞ্চম অধ্যায়ে চলে যাই। এখান থেকে একটা জাতীয় কোশ্চেন আছে স্যার। এখান থেকে কি আছে স্যার? একটা জাতীয় কোশ্চেন আছে। এখানে একটা হচ্ছে জাতীয় কোশ্চেন আছে। এগুলোর উপর আমার ক্লাস আছে আমাদের গ্রুপে, আপনি একটু যায়েন দেখে নিন। অসংখ্য ক্লাস আছে এগুলোর উপর আমার। ঠিক আছে, খুব বড় কোশ্চেন, দেখাইতে গেলে অনেক সময় লাগবে, শেষ করতে পারবো না। কোশ্চেনগুলো লিখে দেই, আপনাদের সমস্যা থাকলে পড়তে থাকেন। সমস্যা যদি থাকে ইনশাল্লাহ আমি আমাদের একদিন যত সময় আছে সেই সময় আমি ইনশাল্লাহ সমাধান করে দিব। ঠিক আছে, তারপর হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখান থেকে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের, ঠিক আছে, দেখেন আমরা এখান থেকে কি পড়বো, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের যে ব্লক ডায়াগ্রামটা আছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। চিত্র সহ ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম। ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম সহ ক্রিয়া কৌশল বর্ণনা করো। ক্রিয়া কৌশল রচনামূলকের জন্য, হ্যাঁ, ক্রিয়া কৌশল বর্ণনা করো। ভেরি মাচ ইম্পর্টেন্ট, 100% পরীক্ষা আসবে এটা। ঠিক আছে, 100% পরীক্ষা আমাদের আসবে এটা। যতগুলা স্টার মনে চাই দিতে পারেন এটার মধ্যে। তারপরে এখানে আমাদের আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের চিত্র সহ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ওকে, আমি এখান থেকে আরো কিছু কোশ্চেন দিচ্ছি। এই অধ্যায়ে অনেকগুলা কোশ্চেন আছে। সো আপনাদেরকে আমি একটু প্রত্যেকটা কোশ্চেনে বলে দিচ্ছি। দেখেন এখানে আমাদের যে কোশ্চেনগুলো পরীক্ষায় থাকতে পারে, সংক্ষিপ্ত জন্য আমরা শিখবো। রচনামূলকগুলো আগে দেখে নেই। রচনামূলকগুলো আগে আমরা একটু দেখে নিচ্ছি, হ্যাঁ। যেমন আমরা এখান থেকে তো রচনামূলক বললামই স্যার, সেটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম এবং ক্রিয়া কৌশল। আরেকটা পড়বো স্যার এখান থেকে আমরা রচনামূলক, সেটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার যেটা আছে, রেকটিফায়ার সার্কিটের কার্যপ্রণালীর চিত্রসহ বর্ণনা। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এর কার্যপ্রণালী, মানে এটা কিভাবে কাজ করে, হ্যাঁ, কার্যপ্রণালী চিত্রসহ। এখান থেকে যদি আমাদের এই কোশ্চেন কোনো কারণে মিস যায় বা এটা সংক্ষিপ্ততা চলে আসে, তাহলে অবশ্যই এটা আমাদের রচনামূলকে আসবে। ঠিক আছে, এই দুইটার একটা কোশ্চেন আপনি কালকের পরীক্ষায় 100% পাবেন। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কার্যপ্রণালী কেমনে অঙ্কন করি স্যার আমরা? এটা একদম সহজ স্যার। তো দেখেন ডিসি পাওয়ার সাপ্লাই মানে কি, আপনি এসি থেকে এর একটা ইনস্ট্রুমেন্ট, যেটা হচ্ছে কি এসি কারেন্ট থেকে সে ডিসি তে কনভার্ট করে ফেলবে, মানে অল্টারনেটিং কারেন্টকে সে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করবে, তাই না? সেক্ষেত্রে আপনার কি লাগে? একটা ট্রান্সফরমার লাগে প্রথমত, কারণ এসি কারেন্টের ভোল্টেজটা বেশি থাকে, সেটাকে কমাইতে হয়। তার মানে প্রথমত হচ্ছে প্রথম ধাপটা কি, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রামটা আশা করি সবাই দেখছেন। সেখানে কি কি থাকে স্যার বলেন তো? সেখানে আমাদের থাকে হচ্ছে একটা ট্রান্সফরমার থাকে। তারপর আরো কি কি থাকে দেখেন স্যার, আমি যে ডায়াগ্রামটা একটু দেখাই, একটু জাস্ট দেখাই দিই ডায়াগ্রামটা। যেমন আমাদের এখানে থাকে ট্রান্সফরমার, তারপর হচ্ছে রেকটিফায়ার, তারপরে থাকে আমাদের ফিল্টার,
রেকটিফায়ার, তারপর হচ্ছে কি স্যার আমাদের ফিল্টার, ফিল্টার, ঠিক আছে, তারপর হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর, রেগুলেটর, ওকে, তারপর হচ্ছে ডিসি আউটপুট, ঠিক আছে, তারপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, দেন হচ্ছে ডিসি আউটপুট, এরকম একটা লিখে দিলাম। জাস্ট আমার এত কিছু বোঝানোর দরকার নেই, জাস্ট এখান থেকে বুঝাই। দেখেন আমাদের যে এসি সোর্সটা থাকে, এসি কারেন্ট থাকে, সেই এসি কারেন্টের ভোল্টেজটা কিন্তু 220 ভোল্ট বা 240 ভোল্ট আমরা জানি বাসাবাড়ির জন্য ব্যবহার করা হয়ে থাকে, তাই না? তাহলে এত কারেন্ট, এখন এটা কি করবে, এত বড় ভোল্টেজ আসতেছে, এই ভোল্টেজটাকে প্রথমত আমার কমাইতে হবে। কারণ ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা জানেন, বা ডিসির ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজটা থাকে সর্বোচ্চ 12 ভোল্ট অথবা 24 ভোল্ট থাকে, তাই না? তার মানে ভোল্টেজটাকে কমাইতে হবে। এই ভোল্টেজটা কমাইবো কিভাবে বলেন তো? এই যে ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে, স্টেপ ডাউন ট্রান্সফরমার আমরা কি করব এখানে বলেন তো স্যার, ব্যবহার করব। এই স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে 220 ভোল্টের যে এসি সোর্সটা আসবে সেটাকে আমরা 12 ভোল্ট অথবা 24 ভোল্টে নিয়ে যাব। তারপর হচ্ছে যে রেকটিফায়ারের মধ্যে যখন যাবে তখন রেকটিফায়ার সেটাকে কি করবে, একমুখী, এখান থেকে কি হবে, এসি কারেন্টের দেখবেন বারবার দিক পরিবর্তন করে, অর্থাৎ ভোল্টেজটা আপ ডাউন করে। আমরা এই যে লাইট যে জ্বলতেছে, এটা কিন্তু আসলে একটানা জ্বলতেছে এরকম না, এটা কিন্তু বাড়ি পারতেছে, তাই না? একবার জ্বলছে একবার নিভছে এরকম আর কি, বাট সেটা সেকেন্ডে 60 বার বা 50 বারের মতো, সেই জন্য আমরা আসলে সেটা বুঝি না, ঠিক না? তো এই যে দেখেন কেন, কারণ এই ক্ষেত্রে এসি কারেন্টের ক্ষেত্রে, ভোল্টেজের ক্ষেত্রে আপনি দেখেন, যদি আমরা ভোল্টেজ ডায়াগ্রামটা দেখাই, আমরা যদি ভোল্টেজ ডায়াগ্রামটা দেখাই, ঠিক আছে, তাহলে দেখতে পারবেন ভোল্টেজটা একবার কি হচ্ছে, পজিটিভ, আরেকবার নেগেটিভ, একবার পজিটিভ হাফ সাইকেল, আরেকবার নেগেটিভ হাফ সাইকেল, তার মানে সে বারবার দিক পরিবর্তন করতেছে, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ। বাট ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে আপনি দেখবেন একদম স্মুথ একটা প্রবাহ, তাই না? অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু দিকটা পরিবর্তন করে না। এই জন্য দেখবেন ডিসি যে লাইটগুলো থাকে সেগুলো কিন্তু একদম স্ট্রেট জ্বলতে থাকে, সেগুলো কিন্তু নিবু নিবু করে না। আর এটার ক্ষেত্রে নিবু নিবু করে কেন স্যার, এই যে ভোল্টেজটা আপ ডাউন করে সেই জন্য, মানে বারবার ভোল্টেজটা পরিবর্তিত হয়, ঠিক আছে, অর্থাৎ পরিবর্তী প্রবাহ, এই কারণে বলা হয় ভোল্টেজটা পরিবর্তন করে। আচ্ছা, সো এই যে রেকটিফায়ারের কাজটা, রেকটিফায়ার কি করবে, একমুখী প্রবাহতে রূপান্তর করবে, তাই না? তাহলে এখানে কি করবে সে, এই যে পরিবর্তী যে প্রবাহটা যখন আসবে, এই পরিবর্তী প্রবাহটাকে সে কি করবে, একমুখী করে দিবে। তারপরে যখন সে একমুখী করবে, রেকটিফায়ার যখন কি করলো, অল্টারনেটিং কারেন্টকে একমুখী করলো, তখন সেখানে কি থাকে, রিপল ফ্যাক্টর থাকে, তাই না? সেই রিপল ফ্যাক্টরকে কি করবো, ফিল্টারিং যদি করেন আপনি, অর্থাৎ এখানে যে আপনি রেকটিফায়ারের যে আউটপুটটা থাকবে, সেই আউটপুটের মধ্যে আপনি এরকম কিছু রিপল ফ্যাক্টর পাবেন, মানে এসির কম্পোনেন্ট থাকবে। সেই ফিল্টারিং করার পরে এসির কম্পোনেন্ট গুলাকে আলাদা করা হয়, তাই না? তার পরবর্তীতে আমরা কি করবো, এই যে ভোল্টেজ রেগুলেটর, এই ভোল্টেজ রেগুলেটর কি করে, ভোল্টেজটাকে স্মুথ করে দেয়, ঠিক আছে, তারপর সেটা আউটপুটে যায়। এই হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম। এখন হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কার্যপ্রণালী, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কার্যপ্রণালী, এটা যদি একটু দেখাই স্যার আপনাদেরকে। মনে করেন স্যার এখানে কি আছে, একটা ট্রান্সফরমার আছে, তাই না? কি আছে স্যার, একটা ট্রান্সফরমার, ওকে, এটা হচ্ছে মনে করেন আমাদের একটা ট্রান্সফরমার, যেটা আমরা এসি সোর্সের সাথে লাগাই দিয়েছি, অর্থাৎ এই হচ্ছে আমাদের এসি সোর্স, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে আমাদের ট্রান্সফরমারটা, এখান থেকে সরাসরি চলে যাবে হচ্ছে, সরাসরি চলে যাবে এখানে হচ্ছে 4টা ডায়োড থাকবে, একটা ডায়োড, এইদিকে একটা ডায়োড থাকবে, এই একটা ডায়োড, এই যে স্যার এরকম। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের লোডে চলে যাবে, মানে আউটপুট, এটা হচ্ছে আমাদের লোড, ঠিক আছে।
দাঁড়ান একটু মনে হয় সমস্যা হচ্ছে। ফুল ব্রিজ, এই যে ঠিক আছে। এখানে ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা এখানেই। তারপরে এখান থেকে আমরা কি করব, এই যে এটা হচ্ছে এখান থেকে এসে এই 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ডায়োড, এটা হচ্ছে D1। তারপরে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার D2, এটা হচ্ছে 3 নাম্বার D3, আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ডায়োড। এই হচ্ছে বিষয়টা স্যার আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। এখন আমি যদি একটু সিম্পলি ব্যাখ্যা করার চেষ্টা করি, দেখেন, এই হচ্ছে আমাদের একটা ব্রিজ, যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো দেখেন, আমাদের যে এসি কম্পোনেন্ট, মানে এসি কারেন্টটা কি রকম থাকে, এসি কারেন্টটা কেমন থাকে বলেন তো স্যার? সেখানে ভোল্টেজটা আপ ডাউন করে, তাই না? ভোল্টেজটা বারবার আপ ডাউন করে, অর্থাৎ একবার পজিটিভ একবার নেগেটিভ এরকম। তো এটাকে ফুল ওয়েভ কেন বলা হয়? কারণ এই যে রেকটিফায়ারটা আছে, এটা পজিটিভ হাফ সাইকেলের জন্য আপনি একটা পজিটিভ হাফ সাইকেল পাবেন, এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য আপনি এখান থেকে একটা নেগেটিভ হাফ সাইকেল আউটপুট, মানে পজিটিভ হাফ সাইকেল পাবেন। মানে নেগেটিভ দেন বা পজিটিভ দেন, আপনি আউটপুট অল টাইম কি পাবেন? পজিটিভই পাবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা আর কি, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার, এখন কথা হচ্ছে এই যে আমাদের এসি কারেন্টটা দেখেন, এসি কারেন্টের জন্য এই যে আমি যদি এই হাফ সাইকেলটা নিয়ে চিন্তা করি, মানে ধরুন আমরা কি করলাম, এখন হচ্ছে এই হাফ সাইকেলটা আমার ইনপুট হিসেবে আসতেছে, এই হাফ সাইকেলটা, এই হাফ সাইকেল, যখন এই হাফ সাইকেলটা আসতেছে, তার মানে আমি মনে করি এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত। তাহলে এখন এটা যদি আমাদের পজিটিভ প্রান্ত হয়, সেই ক্ষেত্রে এই প্লাসটা কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে, মানে এখানে প্লাস মানে কি, এই যে প্লাস। ঠিক আছে, এখন দেখেন এই যে ডায়োডটা, এখানে যে আমাদের 1 নাম্বার যে ডায়োডটা আছে, এই 1 নাম্বার ডায়োডের ক্ষেত্রে এই যে ডায়োডটা আমরা দেখতে পাচ্ছি, এই ডায়োডের আমরা জানি, ডায়োডের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে তার এনোড, আর এটা হচ্ছে কি স্যার? ক্যাথোড, তাই না? তো আমরা দেখেন তো, এনোডটা যদি পজিটিভের সাথে থাকে, মানে এনোডটাকে যখন আমরা পজিটিভের সাথে কানেকশন দিব, তখন কিন্তু সে ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। তাহলে এই যে 1 নাম্বার ডায়োডটা আছে, এটা দেখেন আমরা এনোডটাকে এনোডের মানে পজিটিভ প্রান্তের সাথে কানেকশন দিছি। তার মানে এই যে ডায়োডটা আছে D1 ডায়োডটা, এই D1 ডায়োডটা কাজ করতেছে, মানে যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন সে বিদ্যুৎ প্রবাহিত হবে বা বিদ্যুৎ প্রবাহ করবে। তাহলে এই যে স্যার আমরা বিদ্যুৎ প্রবাহিত করলাম, তাহলে কারেন্টটা কি হলো? এই যে D1 অ্যাক্টিভ হলো, মানে D1 দিয়ে কারেন্ট প্রবাহিত হইলো। ঠিক আছে, আচ্ছা, এখান দিয়ে এসে এই যে স্যার আমাদের লোডের মধ্যে আমরা পজিটিভ পাইলাম। ঠিক আছে, আচ্ছা, আবার আপনি একটু খেয়াল করেন, এই যে আমাদের নেগেটিভ টার্মিনালটা, একটু দেখেন স্যার, এই যে আমাদের নেগেটিভ টার্মিনাল, এই 3 নাম্বার ডায়োডের এটা কিন্তু হচ্ছে ক্যাথোড প্রান্ত, এটা কি প্রান্ত স্যার? অ্যানোড প্রান্ত। তাহলে আপনি যখন ক্যাথোডটাকে মাইনাসের সাথে কানেকশন দিচ্ছেন, মানে এনোডটা প্লাস, ক্যাথোডটা যদি মাইনাসের সাথে কানেকশন দেন, সেটাই তো ফরওয়ার্ড, তাই তো? দেখেন তো এই মাইনাসটা আমি কার সাথে কানেকশন দিয়েছি? ক্যাথোড প্রান্তের সাথে না? তার মানে এই 3 নাম্বার ডায়োডটাও কি হবে স্যার? ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। তার মানে এই 3 নাম্বার ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, এবং এই 1 নাম্বার ডায়োডটাও কি হবে স্যার? ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। বাট এই যে দেখেন স্যার, 2 নাম্বার ডায়োডের ক্ষেত্রে চিন্তা করেন, এটা কি তার? এটা হচ্ছে এনোড প্রান্ত। বাট এখানে যখন আমরা মাইনাস চার্জ এখানে আসতেছে, তার মানে কি স্যার? এটা কিন্তু রিভার্স বায়াস প্রাপ্ত হচ্ছে। রিভার্স বায়াসের ক্ষেত্রে সে কাজ করবে না, বা ইলেকট্রন বা বিদ্যুৎ প্রবাহিত হবে না। ঠিক সেম এটাও কিন্তু স্যার রিভার্স বায়াস আছে। তার মানে রিভার্স বায়াসের ক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহিত হবে না। সেক্ষেত্রে সচল থাকতেছে স্যার কয়টা বলেন তো? সচল থাকতেছে হচ্ছে এই দুইটা, অর্থাৎ 1 নাম্বার এবং এই 3 নাম্বার। 1 এবং 3 দিয়ে কারেন্টটা, 1 এবং 3 নাম্বার দিয়ে কারেন্টটা কি হচ্ছে স্যার? এই যে সরাসরি লোডের মধ্যে যেয়ে তারপর আবার কিন্তু সার্কিটে ফিরে আসতেছে, তাই না? তার মানে আমরা যখন এই যে পজিটিভ হাফ সাইকেল এখানে দিচ্ছি, ইনপুট হিসেবে পজিটিভ হাফ সাইকেল দিচ্ছি, সেই পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুটে কিন্তু স্যার আমি কি পাইলাম স্যার? একটা পজিটিভ হাফ সাইকেলই আমি কিন্তু পেলাম। অর্থাৎ এই পজিটিভের জন্য, আমরা একটা পজিটিভ হাফ সাইকেল আউটপুট পাইলাম। এখন যখন নেগেটিভ হাফ সাইকেল, মানে এই যে এটা, যখন এটা আপনি ইনপুট দিচ্ছেন, তখন এই প্রান্তগুলো পরিবর্তন হয়ে যাবে। মানে এটা হয়ে যাবে, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে কি? প্লাস। তখন স্যার, তখন আমাদের এই যে 2 নাম্বার ডায়োডটা আছে না স্যার, তখন দেখেন এটা যদি মাইনাস হয়ে থাকে, এই মাইনাস প্রান্তটা আপনি এখানে আছে, তার মানে এটা মাইনাস। এখন এই মাইনাসের সাথে দেখেন এই 1 নাম্বার কি আছে? এই এনোড প্রান্তটা মাইনাসের সাথে কানেকশন, দ্যাট মিন্স তখন কিন্তু এই 1 নাম্বার ডায়োডটা চলে যাবে রিভার্স বায়াসে। ঠিক সেম ভাবে এই 3 নাম্বারটাও চলে যাবে রিভার্স বায়াসের সাথে। তার মানে এই দুইটা ডায়োড কাজ করবে না। এই দুটো ডায়োড কি করবে না স্যার? কাজ করবে না। তাহলে তখন কি হচ্ছে স্যার?
তাহলে তখন কি হবে, এই যে প্লাস, এ দেখেন এই প্লাসটা এখান থেকে এসে তারপরে এই হচ্ছে আমাদের 2 নাম্বার, এই যেটা হচ্ছে স্যার কি 2 নাম্বার ডায়োডটা এই যে ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হচ্ছে, সরাসরি লোডে যাচ্ছে, তাই না? লোডে যায় আবার কি হচ্ছে, এই যে 4 নাম্বার দিয়ে সার্কিটে ফিরে আসতেছে, যে 4 নাম্বার দিয়ে, এই যে স্যার 4 নাম্বার দিয়ে সার্কিটে ফিরে আসতেছে, তাই তো? তাহলে দেখেন আমরা যখন এই যে নেগেটিভ হাফ সাইকেল নিলাম, ওই নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা কিন্তু একই রকম মানে লোডে আমরা আউটপুটে পজিটিভ হাফ সাইকেল পাইলাম, ঠিক আছে? ঠিক সেম ভাবে আপনি এই প্লাসের জন্য আবার পজিটিভ হাফ সাইকেল পাবেন, এই মাইনাস হাফ সাইকেলের জন্য এরকম আবারই পজিটিভ হাফ সাইকেল পাবেন, ঠিক আছে? তাহলে এই যে আমাদের কি করতেছে স্যার, এই যে দেখেন এখানে এই যে একটা সম্পূর্ণ ওয়েভ, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার বলতেছি, ফুল ওয়েভ মানে সেই সম্পূর্ণ ওয়েভটাকে কি করতে পারে, একমুখী করতে পারে, সেজন্য এই রেকটিফায়ারটাকে বলি আমরা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে? মানে এখানে ডায়োডগুলো আমরা একটা ব্রিজের মতো, 4টা ডায়োড একসাথে একটা ব্রিজের মতো কানেকশন দিয়েছি, ঠিক আছে? সেজন্য এটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে? ওকে, এই হচ্ছে বিষয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় থাকবেই, 100% থাকবে, ঠিক আছে? 100% পরীক্ষায় থাকবে। আচ্ছা, এরপর আমরা স্যার আর এখান থেকে কি পড়বো, রচনামূলক পেয়ে গেলাম, এখন আসেন স্যার সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্তর জন্য আমরা পড়বো স্যার এখান থেকে 2টা কোশ্চেন পড়বো, সংক্ষিপ্তর জন্য আমরা এখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন আমাদের এখান থেকে পড়তে হবে, যেমন পাই ফিল্টার পরীক্ষা আসবেই, পাই ফিল্টার, রিপল ফ্যাক্টর, এগুলো প্রায় আমাদের পরীক্ষা আসে। পাই ফিল্টার, হ্যাঁ দেখেন আমি এখান থেকে একটু বলে দিচ্ছি, আপনারা সংক্ষিপ্তর জন্য কোন কোন কোশ্চেন পড়বেন এখান থেকে। সংক্ষিপ্তর জন্য পড়বেন হচ্ছে পাই ফিল্টারের কার্যপ্রণালী, পাই ফিল্টার এর কার্য প্রণালী, ওকে? মানে পাই ফিল্টারটা কিভাবে কাজ করে, এটা চিত্র, এটা আপনারা সকলে জানেন। এখানে আমরা কি করি, দুইটা মনে ক্যাপাসিটর, 2টা ক্যাপাসিটর আর এটা হচ্ছে কি ইন্ডাক্টর, পায়ের মতো করে মানে 2টাকে সমান্তরাল একটাকে সিরিজে কানেকশন দেই, সেটাকে পাই আকৃতি দেখা যায়, তো সুতরাং এই জন্য এই ফিল্টারের নামটাই দেওয়া হয়েছে পাই ফিল্টার, ঠিক আছে? এটা কি করে, ওই যে আমাদের রিপল ফ্যাক্টর আছে সেই রিপল ফ্যাক্টর গুলাকে রিমুভ করে, মানে এসির কম্পোনেন্ট গুলাকে আলাদা করে। তারপরে হচ্ছে 2 নাম্বার আমরা শিখবো হচ্ছে এখান থেকে রিপল ফ্যাক্টর কাকে বলে, বা রিপল ফ্যাক্টর বলতে কি বোঝায়, ঠিক আছে? রিপল ফ্যাক্টর বারবার বলতেছি, ওই যে আমাদের রেকটিফায়ারে, রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এসি যে কারেন্টটা আসতেছিল সেই এসি কারেন্টটাকে সে ডিসিটা যখন কনভার্ট করছে, দেখেন এটা ছিল আমাদের এসি না, এটা ছিল আমাদের এসি, এটা ছিল আমাদের এসি, আর আমরা যখন রেকটিফায়ারের মাধ্যমে সেটাকে ডিসিতে কনভার্ট করছি তখন কিন্তু সেটা এই যে এরকম হয়েছে, এরকম হয়েছে না স্যার? তার মানে কি ডিসি কারেন্ট কিন্তু একদম এই যেরকম স্মুথ হইতে হবে, এটা কি স্মুথ হইছে বলেন? স্মুথ কিন্তু হয় নাই। তার মানে এখানে কি আছে স্যার বলেন তো, আমাদের এসির কিছু কম্পোনেন্ট আছে, এসির কি আছে স্যার, কম্পোনেন্ট আছে। তাহলে এই যে যে এসির কম্পোনেন্ট গুলা, এইগুলাকে আমরা কি বলতেছি স্যার, রিপল ফ্যাক্টর বলতেছি, ঠিক আছে? অর্থাৎ অবিশুদ্ধ যে ডিসিটা, রিপল ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর, ঠিক আছে? রিপল ফ্যাক্টর বলতে কি বুঝো, ঠিক আছে? রিপল ফ্যাক্টর বলতে কি বুঝো, বলতে কি বুঝো, এই কোশ্চেনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর রিপল ফ্যাক্টর বের করার একটা সূত্র আছে, আইডিসি ডিভাইডেড বাই আইএসি ডিভাইডেড বাই আইডিসি, অর্থাৎ ইনপুট বাই আউটপুট, ঠিক আছে? ইনপুট বাই আউটপুট, পাই ফিল্টার, রিপল ফ্যাক্টর, দুইটা পড়লাম। আর একটা প্রমাণ শিখবেন স্যার আপনারা এখান থেকে, প্রমাণটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টরের মান, এটা আপনাদেরকে বের করতে বলবে, যে বলবে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে রিপল ফ্যাক্টর, ফুল ওয়েভ, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের, ব্রিজ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টরের মান, রেকটিফায়ার এর রিপল ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর 0.48, এটা বের করতে বলতে পারে, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনগুলো আশা করি এই অধ্যায় থেকে পড়লে আপনি সংক্ষিপ্ত কভার করতে পারবেন। কি কভার করতে পারবেন? সংক্ষিপ্ত কভার করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? রিপল ফ্যাক্টরের মান এটা একটু পড়ে নেবেন ইনশাআল্লাহ, তাহলে হয়ে যাবে। ওকে,
এই হচ্ছে বিষয়, আর কিছু বললাম না। এখান থেকে আপনারা এডি পড়েন, একটু কমাই দিলাম আপনাদেরকে। আর যদি পারেন এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল ট্রাম আসে, ঠিক আছে? ছোটখাটো মনে হয় একটা ম্যাথ আছে, একটু দেখি তো ম্যাথ আছে কিনা আমাদের এখানে। ম্যাথ যদি থাকে, ম্যাথ অবশ্যই করতে হবে আমাদের। ম্যাথ ছোটখাটো যদি ম্যাথ থাকে, ম্যাথ আসার সম্ভাবনা এদের থেকে অত একটা হয়তো বা নাই। হ্যাঁ, আমরা ম্যাথ না করলেও চলবে, সমস্যা নেই, বাদ দেন। আরটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের যে আহ, দক্ষতা 40.6%, এটা একটু পড়ে যায়। এটা আমাদের আগের বার আসছিল, সেই জন্য বলে দিলাম। ওকে, আচ্ছা। এরপর আসেন পরবর্তী অধ্যায়, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এটা স্যার আমি এখান থেকে পড়াই দিই, এটা আমার কাছে স্লাইডই আছে সরাসরি। এই যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এখান থেকে স্যার আমরা কি পড়বো স্যার? এই যে ট্রানজিস্টর আমরা জানি সবাই, যে ট্রানজিস্টর হলো 3 টার্মিনাল বিশিষ্ট একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, যা ইনপুট সিগন্যালকে বিবর্ধিত করতে পারে এবং ইলেকট্রিক সুইচ হিসেবে আমরা কাজ করতে পারি। এই ট্রানজিস্টরের ডেফিনেশনটা পড়তে পারেন। আর হচ্ছে এগুলো হচ্ছে এখানে, এটা আমাদের লেকচার শিট ছিল। এখান থেকে আমাদের যে বিষয়টা পড়তে হবে, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটার কার্যপ্রণালী, ঠিক আছে? বাইপোলার, এই যে এনপিএন ট্রানজিস্টরের যে কারেন্ট প্রবাহের কৌশল, এখান থেকে এই দুইটা কোশ্চেন পড়ে যাবেন। এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশল, অথবা হচ্ছে স্যার পিএনপি যে ট্রানজিস্টরটা আছে, পিএনপি অর্থাৎ পি টাইপ, এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের মাধ্যমে যে ট্রানজিস্টরটা গঠিত হয়, সেই ট্রানজিস্টরের যে কারেন্ট প্রবাহের কৌশলটা আছে, এই কোশ্চেনটা স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আমাদের আসতে পারে। যাদের প্রয়োজন আছে একটা স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে, আমি খুব ছোট্ট করে এখানে লিখে রাখছি, আশা করি এটা দেখলে আপনি পারবেন। এই কোশ্চেনটা আমাদের পরীক্ষার মধ্যে আসবে, ঠিক আছে? এই কোশ্চেনটা আমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই অবশ্যই আসবে। এবং এখান থেকে আমাদের স্যার একটা ম্যাথ 100% আসবে, ঠিক আছে? এই অধ্যায়টা থেকে, এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখান থেকে আমাদের পরীক্ষায় ম্যাথ অবশ্যই অবশ্যই থাকবে। দেখেন, দেখেন আমি এখান থেকে যদি বলি, আহ সংক্ষিপ্ত আগে রচনামূলক দিয়ে নেই, তারপরে সংক্ষিপ্তের আলোচনায় আসি। আগে রচনামূলকটা কভার করি, তারপর হচ্ছে আমরা সংক্ষিপ্ত নিয়ে কথা বলবো, ঠিক আছে? আগে রচনামূলক কভার করি। আগে আমরা রচনামূলকটা কভার করি, তারপরে আসেন সংক্ষিপ্ততে। ওকে, রচনামূলক তো তাহলে এখান থেকে আপনাদেরকে দিয়ে দিলাম। রচনামূলক তো আমরা এখান থেকে আপনাদেরকে দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পড়তেছি স্যার? আমি রচনামূলক দুইটা কোশ্চেন দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে, একটা কোশ্চেন পড়বেন এনপিএন, এটাই বেশিরভাগ আসে, এনপিএন অথবা পিএনপি ট্রানজিস্টরের 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 কারেন্ট প্রবাহের কৌশল, বা হ্যাঁ কারেন্ট প্রবাহের কৌশল, কারেন্ট প্রবাহের কৌশল, প্রবাহের কৌশল, এটা পরীক্ষা আসতে পারে। এই কোশ্চেনটা পড়বেন। এছাড়া এখান থেকে আমাদের আরেকটা কোশ্চেন পড়তে হবে, সেটা হচ্ছে, আরেকটা কোশ্চেন যেটা পড়বো সেটা হচ্ছে ট্রানজিস্টরের যে সংযোগ পদ্ধতি চিত্র সহকারে বর্ণনা, ঠিক আছে? ট্রানজিস্টরের 3টা মৌলিক কনফিগারেশন, সার্কিটের চিত্রাঙ্কন করো। ট্রানজিস্টরের 3টি মৌলিক কনফিগারেশন, ট্রানজিস্টর ট্রানজিস্টর হবে, হ্যাঁ, ট্রানজিস্টরের মৌলিক কনফিগারেশন, 3টি মৌলিক কনফিগারেশন, তিনটি মৌলিক মৌলিক কনফিগারেশন, কনফিগারেশন চিত্র সহ বর্ণনা। এই দুইটা কোশ্চেন স্যার আমরা পড়বো হচ্ছে রচনামূলকের জন্য এই অধ্যায় থেকে। এটা আমি আনসার দিয়ে দিচ্ছি, দুইটা আনসার আমি দেখাই দিব। ট্রানজিস্টরের 3টা যে মৌলিক কনফিগারেশন আছে, কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর কনফিগারেশন, আমরা দেখাবো ইনশাআল্লাহ।
সমস্যা নেই। আর হচ্ছে এখান থেকে এখন আসুন আমরা সংক্ষিপ্তর জন্য কি কি পড়বো স্যার? সংক্ষিপ্তর জন্য, তাই না? সংক্ষিপ্তর জন্য আমরা এখান থেকে কি কি কোয়েশ্চেন পড়বো? সংক্ষিপ্তর জন্য এখান থেকে আমাদের পরীক্ষায় প্রমাণ আসবে স্যার। সংক্ষিপ্তর জন্য হচ্ছে আমাদের এখান থেকে প্রমাণ আসবে পরীক্ষায়। সংক্ষিপ্ত জন্য এখান থেকে আসলে অনেকগুলা কোশ্চেন পড়া প্রয়োজন আমাদের জন্য। তারপর আমি এখান থেকে একটু যতটুকু ছোট, মানে যতটুকু ছোট করা যায় সেটা করে দিচ্ছি। দেখেন এখান থেকে আমাদের পরীক্ষায় কিছু প্রমাণ আসে। প্রমাণটা হচ্ছে স্যার, প্রমাণ করো যে বিটা ইজ ইকুয়াল টু আলফা 1 মাইনাস আলফা। অর্থাৎ আপনাদেরকে বলতে পারে যে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করো, অথবা আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক স্থাপন করো। আপনাদের এখানে বলতে পারে প্রমাণ করে এটা, অথবা বলতে পারে আলফা বিটা এবং হচ্ছে গামা, এই যে তিনটা কনফিগারেশন আছে না, কমন বেস, কমন কালেক্টর, কমন ইমিটার, এই তিনটা কনফিগারেশনের ক্ষেত্রে তাদের যে এমপ্লিফিকেশন ফ্যাক্টর, তাদের মধ্যে যে সম্পর্কটা আছে আলফার সাথে বিটা বা বিটার সাথে গামা, এই তিনটার মধ্যে একটা সম্পর্ক কিন্তু আমাদেরকে বের করতে বলে। ঠিক আছে, সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা। আর আপনারা হচ্ছে পিএনপি এনপিএন ট্রানজিস্টরের যেটা বললাম পার্থক্যটা একটু চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, আরেকটা প্রমাণ আছে এখানে, আরেকটা প্রমাণ আছে সেটা হচ্ছে, আরেকটা প্রমাণ আছে সেটা হচ্ছে ইমিটর কারেন্ট, ইমিটর কারেন্ট প্রমাণ করো যে ইমিটর কারেন্ট ইজ ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এই প্রমাণটা একটু শিখে যাবেন, এটা চিত্র থেকে দেওয়া যায়। ঠিক আছে, এটা চিত্র থেকে আমরা দিতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে এখান থেকে আমাদের কোশ্চেন। আর কিছু কোশ্চেন পড়তে পারেন, লোড লাইন কাকে বলে, যেমন আর কিছু কোশ্চেন যদি আপনি এখান থেকে পড়তে পারেন, লোড লাইন। ঠিক আছে, লোড লাইন এবং হচ্ছে কিউ পয়েন্ট যেটাকে বলা হয়, কিউ পয়েন্ট কি। ঠিক আছে, লোড লাইন এবং হচ্ছে কিউ পয়েন্ট, এই দুটা কোশ্চেন একটু পড়ে যাবেন ভালো করে, তাহলে আশা করি আপনাদের কাজে লাগবে। আর ম্যাথমেটিক্যাল ফ্রামের যদি কথা বলি, একটা ম্যাথ পড়বেন এখান থেকে, একটা ম্যাথই দিচ্ছি ইনশাল্লাহ, আশা করি একটা ম্যাথে আপনাদের পরীক্ষায় কমন পড়বে। একটা ম্যাথ দিচ্ছি, হ্যাঁ, এখান থেকে জাস্ট একটা ম্যাথ দিচ্ছি আপনাদেরকে। এই ম্যাথটা করে যাবেন, এই ম্যাথটা করে যাবেন যে কমন বেস কনফিগারেশন, কমন বেস কনফিগারেশনের কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরের মান হচ্ছে, একটা ম্যাথ দিচ্ছে দেখেন, ম্যাথটা হচ্ছে কমন বেস কনফিগারেশন মানে সিভি কনফিগারেশন। ঠিক আছে, কমন বেস কনফিগারেশন রেশনে amplification factor, amplification factor, amplification factor, amplification factor আমাদের কত আছে স্যার? 0.97। ঠিক আছে, পরে বলছে যদি ইমিটার কারেন্ট 10 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে বেস কারেন্ট কত? যদি ইমিটার কারেন্ট মানে আই সমান সমান আমাদের যদি 10 মিলি অ্যাম্পিয়ার হয়ে থাকে, 10 মিলি অ্যাম্পিয়ার হয়ে থাকে, তবে তবে বেস কারেন্ট কত সেটার মান বের করতে বলছে। এই ক্যাটাগরির অঙ্কগুলো আমাদের পরীক্ষায় থাকতে পারে, আশা করি আপনারা পারবেন। ঠিক আছে, এগুলো আমি করাইছিলাম ক্লাসে, একটু ক্লাসগুলো দেখলে আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত শেষ হয় আমরা করাবো। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের শেষ হয় আমি আপনাদেরকে বলছিলাম গুছাই দিব, সো ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি সেই কাজটা করার জন্য। আর অতি সংক্ষিপ্ত আপনারা একটু যে পড়াটা পড়বেন, অতি সংক্ষিপ্তের জন্য এখান থেকে পড়তে পারেন পিএনপি ট্রানজিস্টরের গঠন চিত্র, পিএনপি ট্রানজিস্টরের গঠন চিত্র অঙ্কন করে, এরকম একটা প্রশ্ন পড়তে পারেন অতি সংক্ষিপ্তের জন্য, পিএনপি ট্রানজিস্টরের গঠন চিত্র। ঠিক আছে, এখানে আর অনেক ধরনের কোশ্চেন আছে স্যার, কাট অফ পয়েন্ট কি, স্যাচুরেশন পয়েন্ট কি, এই বিষয়গুলো অনেক কিছু আছে এখানে জানার মতো। তো যাই হোক আমি অত কিছু গেলাম না। তারপরে চলুন আমরা হচ্ছে চ্যাপ্টার
7-এ চলে যাচ্ছি, মানে হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং এবং হচ্ছে আমাদের স্টেবিলাইজেশন। ট্রানজিস্টর বায়াসিং, আচ্ছা আমি বলছিলাম এখানে আপনাদের আনসারটা দিয়ে দিব, একটু আনসারটা আমি দিয়ে দিই। এই যে দেখেন পিএনপি ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশল আমি এখানে খুব সুন্দর করে লিখে রাখছি। ঠিক আছে, এখানে আমাদের যে পি টাইপ, এন টাইপ এবং পি টাইপ যে সেমিকন্ডাক্টর থাকে, মানে দুইটা পি টাইপের মাঝখানে আমরা যদি এন টাইপ সেমিকন্ডাক্টরটা রাখি, তাহলে সেটা হয়ে যাবে পিএনপি ট্রানজিস্টর। এবং এই পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে প্রথম যে পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে সেটা হচ্ছে আমাদের ইমিটর হিসেবে কাজ করে, আর মাঝখানে নিউট্রাল যে এন টাইপ সেমিকন্ডাক্টরটা সেটা হচ্ছে বেস হিসেবে কাজ করে, আর এখানে পরবর্তী যে পি টাইপটা এটা হচ্ছে কালেক্টর মানে সংগ্রাহক হিসেবে কাজ করে। ওকে, মূলত বেসের মধ্যে যে কারেন্ট প্রবাহটা আছে এটাকে কন্ট্রোলিং এর মাধ্যমে আপনি কারেন্ট প্রবাহটা কি করবেন স্যার, নিয়ন্ত্রণ করবেন। এই বিষয়টি হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশল, এটা স্ক্রিনশট নিতে পারেন। আর বায়াসিং এর নিয়ম এটা দরকার নেই আমাদের, প্রচলিত বায়াসিং এটা প্রয়োজন নাই। এই যে স্যার ট্রানজিস্টরের কনফিগারেশন, তিনটা কনফিগারেশন দেখতে পাচ্ছেন আপনারা। কমন বেস কনফিগারেশন, এই যে আমাদের কমন বেস কনফিগারেশন, চিত্রটা অঙ্কন করবেন, আমি একটু বুঝাই দেই। সো কমন বেসের কথা যখন বলবে তখন বেসটাকে কমন রাখবেন। বেস, এই যে এটা কি স্যার, কমন বেস যে কনফিগারেশনটা দেখেন। তো যদি এটা আমরা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে বলতেছি, তাহলে এই যে যে পি টাইপ সেমিকন্ডাক্টরটা আছে এই পি টাইপটাকে আমরা কি করব স্যার, বেস হিসেবে রাখবো। ঠিক আছে, মানে বেসটা কি থাকবে, কমন থাকবে। বেসটা দুইটার সাথেই কানেকশন হবে, ইনপুটের সাথেও আউটপুটের সাথেও। দেখেন আমরা কি করছি, এই যে যে বেস টার্মিনালটা আছে, বেসটা কিন্তু একই সাথে ইনপুটের সাথেও কানেক্টেড এবং একই সাথে আউটপুটের সাথেও কানেক্টেড। তার মানে আপনি যখন বেসটাকে কি রাখতেছেন স্যার, কমন রাখতেছেন, তখন সেই কনফিগারেশনটাকেই আমরা বলতেছি কমন বেস কনফিগারেশন। আর এটার এই কমন বেস কনফিগারেশনের এমপ্লিফিকেশন ফ্যাক্টরকে আমরা প্রকাশ করি আলফা দ্বারা। ঠিক আছে, কি দ্বারা প্রকাশ করি, আলফা দ্বারা আমরা প্রকাশ করে থাকি। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে খেয়াল করেন, এই হচ্ছে আমাদের আউটপুট, এই হচ্ছে আমাদের ইনপুট। তাহলে এখানে আমাদের ইনপুট হিসেবে কাজ করতেছে কে, ইমিটর, এবং আউটপুট হিসেবে কাজ করতেছে আমাদের হচ্ছে কালেক্টর টার্মিনাল। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আউটপুট, আর এই হচ্ছে আমাদের কি স্যার, এইটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুট এবং আউটপুট, সরি আউটপুট এবং ইনপুট এই দুটার যে রেশিও সেটাকে মূলত এমপ্লিফিকেশন ফ্যাক্টর বা আলফা বলা হয়। আর এটা হচ্ছে কি কমন ইমিটর, মানে ইমিটরটাকে আপনি কমন রাখবেন। দেখেন এই ক্ষেত্রে আমরা কি করছি, এই যে আমাদের ইমিটর টার্মিনালটা এটা কিন্তু স্যার ইমিটর, এই যে নিউট্রাল যেটা আছে এন টাইপ সেমিকন্ডাক্টর এটা হচ্ছে আমাদের ইমিটর টার্মিনাল। এই ইমিটর টার্মিনালটাকে আমরা একই সাথে কি করছি স্যার, ইনপুটের সাথে কানেকশন দিছি, আবার দেখেন আউটপুটের সাথে কানেকশন দিছি। সুতরাং এই জন্যই মানে কমন রাখবেন, কোনটাকে কমন রাখবেন, ইমিটরটাকে। এই যে ক্ষেত্রে আমরা সেম দেখেন, এই যে ইমিটর টার্মিনালটা আছে, এই যে ইমিটর, এই ইমিটর টার্মিনালটাকে আমরা ইনপুটের সাথে রাখবো, আউটপুটের সাথে রাখবো, দ্যাটস এনাফ। এই ক্ষেত্রে ইনপুট কারেন্ট হবে কি বলেন তো স্যার, আইভি, আউটপুট কি হবে স্যার, আইসি। ঠিক আছে, কারণ এই যে আইভি এবং আইসি এর যে রেশিও সেটি হচ্ছে আমাদের বিটা। আর অপর দিকে হচ্ছে এটা কি কমন কালেক্টর, মানে কালেক্টর টার্মিনালটাকে আমরা কি রাখবো স্যার, কালেক্টর টার্মিনালটাকে আমরা কি রাখবো স্যার, কমন রেখে দিব, দ্যাটস এনাফ। এই যে দেখেন আমাদের যে কালেক্টর টার্মিনালটা আছে, এই কালেক্টর টার্মিনালটাকে আমরা কি করছি স্যার, ইনপুট আউটপুট সাথে কমন রেখে দিছি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের ইনপুট কারেন্টটা হচ্ছে বেস কারেন্ট, আউটপুট কারেন্টটা হচ্ছে কি স্যার, ইমিটর কারেন্ট। ঠিক আছে, তাহলে এই যে আমাদের আউটপুট এবং এই যে ইনপুট এই দুটার যে রেশিওটা আছে সেটাকে আমরা বলি গামা, এটা হচ্ছে তাদের এমপ্লিফিকেশন ফ্যাক্টর। তো এই যে স্যার ট্রানজিস্টরের যে কনফিগারেশন চিত্র সহকারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা একটু চিত্র অঙ্কন এইটা একটা স্ক্রিনশট নিতে পারেন। ওকে, এটা একটা স্ক্রিনশট নিতে পারেন, পরীক্ষা আসবে এটা। ওকে, আচ্ছা তারপর হচ্ছে এটা প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে আলোচনা করছিলাম, এটা হচ্ছে ক্লাস লেকচার। ঠিক আছে, খুব সুন্দর করে এখানে সাজানো আছে। কমন বেসের ক্ষেত্রে আমরা জানি সবকিছু এখানে লেখা আছে এ টু জেড। এখানে তিনটার মধ্যে আবার পার্থক্যটাও দেওয়া আছে, যে কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টরের মধ্যে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা এখানে দেওয়া আছে। আচ্ছা এই গেল এটা। পরবর্তীতে আমাদের চ্যাপ্টার 7 তো একই কথা, ট্রানজিস্টরের কনফিগারেশন। ট্রানজিস্টরের না, চ্যাপ্টার 7 কি, চ্যাপ্টার 7 হচ্ছে আমাদের ট্রানজিস্টরের বায়াসিং এবং হচ্ছে স্টেবিলাইজেশন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে আসলেই পড়ার মতো অনেক কিছু আছে। এখান থেকে জাস্ট ভোল্টেজ ডিভাইডার বায়াসিং চিত্র সবর্ণনা করে এই প্রশ্নটা আমরা পড়বো। ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং এটা নিয়ে আমরা একটু কথা বলবো। ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং।
এখানে তো এগুলো তো আমরা পড়েছি, দেখেছি। আচ্ছা দেখি তারপরে। এই যে কমন বেস ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ওকে, এইগুলো একটু পড়তে পারেন আপনারা, এখানে সবকিছু লেখা আছে, এগুলো একটু রিডিং করলে হয়ে যাবে। তারপরে এটাকে তো আমরা একটু আগে আলোচনা করছি, অ্যালফাবেটিক আমার মধ্যে সম্পর্ক, এখানে এগুলো আমরা দেখাইছি। ওকে, যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এখানে যেটা বললাম, আপনারা হচ্ছে চ্যাপ্টার 7 থেকে যে বিষয়টা পড়বেন, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য। ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, চিত্র সহ বর্ণনা, চিত্র সহ বর্ণনা করো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এটা একটু পড়ে ফেলবেন। আর ভোল্টেজ ডিভাইডার বায়াসিং, আর সংক্ষিপ্তের জন্য পড়তে পারেন লোড লাইন অপারেটিং পয়েন্ট, এটাকে বলে দিলাম, সো এটা আর নতুন করে পড়ার কিছু নাই। ঠিক আছে, নতুন করে এখান থেকে আর পড়ার কিছু নাই। ওকে, এখান থেকে জাস্ট এই একটা কোশ্চেনই পড়েন, অত কঠিন কোশ্চেন আপনাদের করবে না এখান থেকে। হ্যাঁ, অত কঠিন কোশ্চেন এখান থেকে আপনাদের করবে না। তবে একটা প্রমাণ আপনারা এখান থেকে পড়তে পারেন। দেখেন, সংক্ষিপ্তের জন্য আরো কিছু একটু বলে দেই। সংক্ষিপ্তের জন্য বলতেছি, সংক্ষিপ্তের জন্য এখান থেকে পড়তে পারি আমরা ট্রানজিস্টর বায়াসিং। ট্রানজিস্টর বায়াসিং কত প্রকার এবং কি কি? ট্রানজিস্টর বায়াসিং কত প্রকার ও কি কি? ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। আরেকটা পড়তে পারেন, সেটা হচ্ছে এখান থেকে এই প্রমাণটা। ঠিক আছে, একটা প্রমাণ পড়তে পারেন। প্রমাণটা কি স্যার? প্রমাণ করো যে, প্রমাণ করো যে বেস কারেন্ট সমান হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা ইন্টু আই ই মাইনাস আই সিভিও। ঠিক আছে, এই প্রমাণটা। আর হচ্ছে ফেইথফুল, ফেইথফুল অ্যাপ্লিকেশন, ফেইথফুল অ্যাপ্লিকেশনের শর্তাবলী, এমপ্লিফিকেশনের, সরি এমপ্লিফিকেশনের, অ্যাম্প্লিফিকেশন এর শর্ত। ঠিক আছে, ফেইথফুল অ্যাম্প্লিফিকেশনের শর্তগুলা। ওকে, এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 7। তারপর আসেন চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 এ জাস্ট আমরা কি পড়বো দেখেন, চ্যাপ্টার 8 থেকে আমরা পড়বো হচ্ছে, চ্যাপ্টার 8 থেকে আমরা পড়বো অনেক ম্যাথ আছে, এত ম্যাথের দিকে যায় না, মাথা মাথা নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ আনসার করার চিন্তা বাদ দেন। এখান থেকে জাস্ট আমরা একটা কোশ্চেন দিচ্ছি, রচনামূলক আপনি যেটা পড়বেন এটা সবসময় পরীক্ষা আসে, সেটা হচ্ছে আমাদের সিই এমপ্লিফায়ারের অপারেশন। সিই অর্থাৎ কমন ইমিটার এমপ্লিফায়ারের, এমপ্লিফায়ার এর কার্যপ্রণালী বা অপারেশন ব্যাখ্যা করো, এর অপারেশন ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা। ঠিক আছে, এই একটা কোশ্চেন এখান থেকে পড়েন। এই কোশ্চেনটা এখান থেকে পড়লে আশা করি হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এখানে অনেক কঠিন কঠিন কিছু টপিক দেওয়া আছে, অত কঠিন টপিক আপনারা যাবেন না, কারণ অত কঠিন টপিক আপনাদের পরীক্ষা আসবে না। ঠিক আছে, হ্যাঁ, সিই এমপ্লিফায়ার সার্কিটের অপারেশন স্যার, এটা 100% আসবে। ঠিক আছে, এটা 100% আসবে, এটা 100% আসবে। ওকে, আর আপনারা হচ্ছে যদি পারেন এখান থেকে আরেকটা কোশ্চেন পড়তে পারেন, আরেকটা কোশ্চেন পড়তে পারেন, সেটা হচ্ছে আহ সমতুল্য সার্কিট। ঠিক আছে, এসি ডিসি এর সমতুল্য সার্কিট, এসি এবং ডিসি এর সমতুল্য সার্কিট, আরেকটা কোশ্চেন, এসি ও ডিসি এর সমতুল্য সার্কিট।
সমতুল্য সার্কিট। ঠিক আছে, এই দুইটা কোশ্চেন পড়বেন স্যার এই অধ্যায় থেকে, আর কিচ্ছু না। এবং প্রথম প্রশ্নটা আপনাদের পরীক্ষায় 100% আসবে, এটা এটা 100% আপনাদের পরীক্ষায় আসবেই। সি এমপ্লিফায়ারের অপারেশন, ঠিক আছে, সিই এমপ্লিফায়ারের অপারেশন, কমন ইমিটার এমপ্লিফায়ারের মূলনীতি কিভাবে কাজ করে এই বিষয়টা। তারপর হচ্ছে মাল্টি স্টেজ ট্রানজিস্টরের যে কার্যপ্রণালী, আমরা এখান থেকে পরবর্তী যে অধ্যায়টা আছে এই অধ্যায়ে চলে যাই। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে ডেসিবেল গেইন, এটা আমরা অতি সংক্ষিপ্তের জন্য পড়বো। দেখেন এখান থেকে আমরা এই যে মাল্টি স্টেজ যে এমপ্লিফায়ার আছে, ঠিক আছে, মাল্টি স্টেজ, এখান থেকে আমরা জাস্ট একটা কোশ্চেনই পড়বো, সেটা হচ্ছে মাল্টি স্টেজ। হ্যাঁ, মাল্টি স্টেজ এমপ্লিফায়ারের এমপ্লিফায়ারের ক্রিয়া কৌশল, ঠিক আছে, একটা কোশ্চেন পড়বেন। ওকে, আর সংক্ষিপ্তের জন্য পড়তে পারেন ডেসিবেল গেইন, ঠিক আছে, ট্রান্সফরমার কাপলিং এমপ্লিফায়ারের সুবিধা অসুবিধা, এটা না পড়ে আমরা পড়তে পারি এখান থেকে, হ্যাঁ, আরসি কাপলিং এমপ্লিফায়ারের সুবিধা অসুবিধা, এটা আমরা পড়তে পারি। তারপর হচ্ছে ব্যান্ডউইথ বলতে কি বোঝায়, তারপর হচ্ছে কারেন্ট গেইন কি, এই বিষয়গুলো একটু পড়ে যাবেন। ঠিক আছে, কাপলিং ক্যাপাসিটর হিসাবে ক্যাপাসিটরের ভূমিকা, এগুলো অতি সংক্ষিপ্ত হিসাবে আপনি পড়তে পারেন। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি ভাবে আমরা এখানে দেখতে পেলাম যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষা আসতে পারে, সেগুলো আমি এখান থেকে দাগাই দিচ্ছি আপনাদেরকে। এটা একটু পড়ে যান যে ট্রান্সফরমারের যে কাপলকৃত এমপ্লিফায়ারের সুবিধা এবং অসুবিধা সমূহ, হ্যাঁ, অর্থাৎ আরসি যে কাপলকৃত ট্রান্সফরমারের সুবিধা এবং অসুবিধা, এই হচ্ছে বিষয়টা আর কি। তো যাই হোক, আমি রচনামূলক কি কি দিলাম তাহলে স্যার যদি একটু বলি, এই কোশ্চেনটা ভালো করে পড়বো, এই কোশ্চেনটা আমরা ভালো করে পড়বো, এটা আমাদের পরীক্ষা আসবে 100% বলে দিচ্ছি। তাহলে দেখেন, প্রথম অধ্যায় থেকে আমরা কি পড়ছিলাম, ওই যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, একটা রচনামূলক পাইলেন, এই একটা রচনামূলক পাইলেন, কয়টা হলো স্যার? দুইটা। তারপরে হচ্ছে স্যার আমরা এই যে ট্রানজিস্টরের, এখান থেকে আমরা একটা রচনামূলক দিয়েছিলাম, মনে আছে? ট্রানজিস্টর একটু দেখেন সবাই কি কি দিছি আমরা এখানে। এই যে ভোল্টেজ ডিভাইডার যে বায়াসিং আছে, এটা আমরা পরীক্ষার জন্য খুব সুন্দর করে শিখে যাব। ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার বায়াসিং চিত্র সহ বর্ণনা আমাদের পরীক্ষা আসবে। তারপরে হচ্ছে আরো এখান থেকে দিছি আমি অনেকগুলাই, যেমন দেখি আমরা ওই যে এই কনফিগারেশনটা, ট্রানজিস্টরের যে কনফিগারেশন, এটা আমরা ভালো করে পড়বো স্যার চিত্র সহকারে। তাহলে আশা করি আমাদের 100% কমন থাকবে, একটা রচনামূলক আসবে আমাদের পরীক্ষায়, আমরা ভালো করে পড়ে যাব, আমরা ভালো করে পড়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এরপরে স্যার এই যে এইখানে এনপিএন ট্রানজিস্টরের যে কারেন্ট প্রবাহের কৌশল, এনপিএন ট্রানজিস্টরের আমাদের কারেন্ট প্রবাহের কৌশল, স্যার এই অধ্যায়টাই যে এখানে যে বিষয়গুলো লিখছি না, আপনি এখান থেকে একটা রচনামূলক পাবেন, এখান থেকে একটা রচনামূলক, মানে এখান থেকে ম্যাক্সিমাম নাম্বারের প্রশ্ন আসবে। যেমন আমাদের এই দুইটা থেকে একটা রচনামূলক থাকবে পরীক্ষায়, আমি আগেই বলতেছি, এই দুইটা থেকে একটা রচনামূলক থাকবে। আর হয়তো এই প্রমাণটা আপনি পরীক্ষায় পাবেন, নয়তো বা এটা, এই দুইটা থেকে একটা। ঠিক আছে, এই যে স্লাইডটা দেখতেছেন, এটা একটু গুরুত্ব দেন। এখান থেকে শিখলেই আপনি হচ্ছে একটা রচনামূলক একটা সংক্ষিপ্ত পেয়ে যাবেন এখান থেকে। ঠিক আছে, এমনও হইতে পারে যে লুড লাইন কি, কিউ পয়েন্ট কি, এগুলো অতি সংক্ষিপ্ত হিসেবে থাকতে পারে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমরা যদি আরো দেখি, ট্রানজিস্টরের তাহলে আলোচনা শেষ। আহ তারপরে যে কথাটা বলছিলাম এখানে, একটু যদি দেখি আমরা, হচ্ছে এই যে সেমিকন্ডাক্টরের, এই যে সেমিকন্ডাক্টরের যে আলোচনাগুলো আছে স্যার, এই যে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী আলোচনা করছি না স্যার আমরা? এখান থেকে একটা কোয়েশ্চেন বলছিলাম, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার কোথায় গেল সেটা? ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, এই এখানে যে দুইটা কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন আপনি পরীক্ষায় পাবেন। অর্থাৎ ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম, এটা সংক্ষিপ্ত তো আসতে পারে, রচনামূলক আসতে পারে, রচনামূলক আসতে একটু বড় করে লিখবেন। আর ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার,
এটা রচনামূলক আসার সম্ভাবনা অনেক বেশি, 99% সম্ভাবনা আছে এটা রচনামূলক আসার। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কার্যপ্রণালী স্যার চিত্র সহকারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সাজিদ, কেউ যদি প্রথম থেকে 7 অধ্যায় পর্যন্ত পড়ে, আশা করি সে পাশ করবে। পাশ করবে বলতে ভালো রেজাল্টই করবে, ঠিক আছে? যদি কেউ 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত পড়াশোনা করে, সে ভালো রেজাল্ট করবে। পরবর্তী অধ্যায়গুলো থেকে আসলেই খুব একটা কোশ্চেন আসে না, মানে দু একটা কোশ্চেন হয়তো বা থাকতে পারে। তো মনে করি প্রথম 7 অধ্যায় পড়লে আপনি পাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা পিডিএফটা, আমার যে পিডিএফ গুলো আছে আমি গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমার কাছে 4টার মতো পিডিএফ আছে। আর জিনার ডায়োডটা স্যার আমরা এখান থেকে পড়বো, এই দুইটা রচনামূলক, জিনার ডায়োড আর হচ্ছে সোলার সেলের কার্যপ্রণালী, আমি আগেই দেখাই দিয়েছিলাম। আর সংক্ষিপ্তের জন্য এই দুইটা কোশ্চেন পড়বো, জিনার ডায়োডের বিআই কার্ভ এবং হচ্ছে সাধারণ ডায়োড এবং জিনার ডায়োডের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা আমরা পড়বো। আর এটা তো আসবেই স্যার, 100% গ্যারান্টি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই যে কোশ্চেনটা, যে পিএন জাংশনের ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের চিত্র, ঠিক আছে? আহ চিত্র সহ ব্যাখ্যা, এই যে চিত্র সহ ব্যাখ্যা দিছি। আর এই কোশ্চেনটা যে পিএন জাংশনের যে ডায়োডের বিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে সেটা, তার মানে এখান থেকে এই দুটো কোশ্চেন পড়লেই হয়ে যাচ্ছে। তারপরে যদি বলি আরো, আর এখানে তো প্রথম কোশ্চেনটা দিয়ে দিলাম, এই যে কোশ্চেনটা, এনার্জি ইভেন্ট ডায়াগ্রাম চিত্র সহকারে ব্যাখ্যা করো, অথবা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন প্রণালী আলোচনা করো। মোটামুটি তাহলে স্যার দেখেন, আমি কিন্তু আপনাদেরকে কমপ্লিট করে দিলাম, মানে আপনাদের এ টু জেড যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাকে আমি মানে আমার মতো করে শেষ করে দিলাম। আর প্রথম অধ্যায় থেকে আমরা যেটা দেখেছিলাম, যে সেটা হচ্ছে এই যে কালার কোডের ম্যাথ গুলো স্যার আমরা করে যাব, কারণ আমাদের পরীক্ষায় কালার কোডের ম্যাথ আসবে, ঠিক আছে? কালার কোডের ম্যাথ আসবে। তো এই হচ্ছে বিষয় আর কি, এ টু জেড। তাহলে আমি কি করলাম স্যার, আপনাদেরকে এ টু জেড কিন্তু খুব সুন্দর করে ধারণা দিয়ে দিলাম। আপনাদের বই থেকে আমি মূলত একটা সাজেশন বানিয়ে দিলাম আপনাদেরকে, যেটা পড়লে আশা করি পরীক্ষা ভালো করতে পারবেন। এবং আমার মনে হয়েছে যে এই কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে, সেই জন্য আমি এখানে লিখে রাখছি। সো যাদের আমার উপর বিশ্বাস আসে তারা পড়তে পারেন। যদি ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসে, তাহলে অন্তত কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না। আর যদি না আসে সেক্ষেত্রে কয়টাতে গালি দিবেন, এটা স্বাভাবিক, আমি জানি, ঠিক আছে? বাট আমি আমার সর্বোচ্চ মেধা এবং হচ্ছে যে অভিজ্ঞতা আছে সেটার উপর ভিত্তি করে আপনাদেরকে সেশনটা দেওয়ার চেষ্টা করছি। তো আমি কখনোই চাইবো না যে আমার শিক্ষার্থী খারাপ রেজাল্ট করুক, আমি চাই সবসময় আপনারা ভালো রেজাল্ট করেন, সেই জন্য মূলত আমার এত পরিশ্রম, এই 2 ঘন্টা যাবত আপনাদের সাথে কথা বলতেছি। ওকে, আচ্ছা, সর্বশেষ আপনাদেরকে একটা ছোট্ট ঘোষণা দিতে চাই। সর্বশেষ আমরা ক্লাসের প্রায় একদম শেষে চলে আসছি। তো আপনারা যারা চাচ্ছেন যে নেক্সট সেমিস্টার থেকে, আচ্ছা কি বলতেছেন স্যার, ট্রানজিস্টরের ইলেকট্রন ও কারেন্ট প্রবাহের দিক প্রকাশ করতে সমস্যা হচ্ছে, বিশেষ করে কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে। দেখেন আপনাদের বইগুলোতে আহ, যদি দেখেন যে এনপিএন ট্রানজিস্টর, এখানে দেখেন ইলেকট্রন প্রবাহের দিক আর হচ্ছে কারেন্ট প্রবাহের দিক দুইটা কিন্তু পরস্পরের বিপরীত। এখন আমাদের বইগুলোতে তীর চিহ্ন যে দিছে, এই তীর চিহ্নের উপরে মানে তীর চিহ্নতে কোনটার জন্য দিছে, যে ইলেকট্রন প্রবাহের জন্য দিছে নাকি হচ্ছে আপনার কারেন্ট প্রবাহের জন্য দিছে, এটা কিন্তু আসলে বোঝাটা মুশকিল, তাই না? এই হচ্ছে বিষয়টা আর কি। ওকে, তো সর্বশেষ একটা যে কথা বলতে চাচ্ছিলাম, যে আর আর হচ্ছে আমাদের এই যে যে শীটটা আছে, আমি শীটটা দিলে এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে, আপনি দিকগুলা মানে বুঝতে পারবেন দেখলেই। ওকে, তো সর্বশেষ আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনারা যদি কেউ চান যে না সামনের সেমিস্টার থেকে আপনি ভালো করে পড়াশোনা করবেন, তাহলে আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি হচ্ছে আমাদের পাভেল এডুকেয়ার। এবং পাভেল এডুকেয়ারের হচ্ছে ডাইনামিক প্রোগ্রাম আছে, আপনারা জানেন, কেয়ার প্রোগ্রাম আছে। এবং এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিশেষ অফার চলতেছে, একটা গিফট প্যাকেজ আছে আপনাদের জন্য, যারা আমাদের কেয়ার প্রোগ্রামে যুক্ত হবেন। এবং কেয়ার প্রোগ্রামের শিক্ষার্থীরা কিন্তু আমাদের কাছ থেকে এক্সট্রা কেয়ার পেয়ে থাকে, এবং তারা আমাদের যতগুলো কেয়ার প্রোগ্রামের শিক্ষার্থী আছে তারা সবসময় ভালো রেজাল্ট করে থাকে। এবং আমাদের এমন এমন শিক্ষার্থী আছে যারা হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারেই হচ্ছে সিজিপি 4 থেকে আউট অফ 4 পেয়ে থাকে, ঠিক আছে? তো এমন অনেক শিক্ষার্থী আছে, আপনারা তাদেরকে চিনেনও হয়তো বা। সো আপনারা যদি এরকম হতে চান যে একদম বেসিক থেকে শিখতে চান, তাহলে আমি মনে করি আপনাদের একদম সেমিস্টারটা শুরু থেকেই শুরু করা উচিত, ঠিক আছে? দেরি করার উচিত না, কারণ দেরি করলে পরবর্তীতে এই যে পরীক্ষার সময় যায় আমাদের সমস্যাটা হয়ে যায় বেশি, ঠিক আছে? সো যাদের এরকম চিন্তা ভাবনা আছে যে সামনের সেমিস্টার থেকে ভালো করে পড়াশোনা করবেন, তো আমি মনে করি তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর আমাদের সাথে যুক্ত হতে গেলে অবশ্যই আপনি আমাদের পেজে এসএমএস দিতে পারেন, অথবা হচ্ছে আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আপনি সেই নাম্বারে সরাসরি কলও দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে এসএমএসও করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল।
আর আপনারা আমার জন্য দোয়া করেন। আর যেগুলো বললাম একটু এভাবে ভালো করে পড়াশোনা করেন। আশা করি পরীক্ষাটা ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।